শেষ হলো, তখন দেখা গেল বাংলাদেশ এসিসি সহ 73 সদস্য দেশ এইটা পালন করেছে এবং ওয়ার্ল্ড ব্যাংক, OECD, G20 সহ 6টি প্রতিষ্ঠান এই ধারণাকে সমর্থন করেছে। প্রথম আয়োজনের এই ব্যাপক সাফল্যের পরে আইএসকো বোর্ড এটাকে নিয়মিত করে দিয়েছে। তাই প্রতি বছর এই সময় সারা বিশ্বব্যাপী বিশ্ব বিনিয়োগকারী দিবস আসলে পালিত হয়। গত বছর আমি আইএসকোর ফ্যাক্ট বুক থেকে একটা তথ্য দিচ্ছি যে 2021 সালের বিশ্ব বিনিয়োগকারী দিবস ওয়েবিনার, ক্লাস, সেমিনার, টাউন মিটিং এর মাধ্যমে 15 মিলিয়ন পিপল অর্থাৎ 1,50,00,000 মানুষের কাছে পৌঁছেছে। সো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে এই ধারণাটি কিভাবে সারা বিশ্বে আসলে জনপ্রিয় হয়েছে। এই অনুষ্ঠানটি আসলে করার উদ্দেশ্য কি? এই অনুষ্ঠানটির মাধ্যমে আইএসকো বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে কিছু মেসেজ পৌঁছাতে চায়। এই মেসেজগুলি কয়েকটা ভাগে বিভক্ত। যেমন একটা ভাগে আছে ইনভেস্টর রেজিলিয়েন্স, একটাতে আছে সাস্টেইনেবল ফাইন্যান্স, একটাতে আছে ফ্রড অ্যান্ড স্ক্যাম প্রিভেনশন এবং আরেকটা আছে ক্রিপ্টো অ্যাসেট। ক্রিপ্টো অ্যাসেটটা আসলে পরবর্তীকালে ইনক্লুডেড হয়েছে সারা বিশ্বব্যাপী ক্রিপ্টো অ্যাসেটের প্রচলনের কারণে। অর্থাৎ এই 4টি ক্ষেত্রে একজন স্মার্ট ইনভেস্টরের আসলে কি করা উচিত সেই মেসেজটাই আইএসকো সব বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে দিতে চায়। মনে হতে পারে যে এই মেসেজগুলি হয়তো যেহেতু আইএসকো করেছে খুব কঠিন, অথবা এর হয়তো কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। আসলে ব্যাপারটা মোটেও সেরকম নয়। এই মেসেজগুলি করার সময় আইএসকোর বোর্ড এবং কমিটি 8 খুবই সচেতন ছিল যে এইটার একটা ইউনিভার্সাল ক্যারেক্টার থাকতে হবে, যে যেখানেই বিনিয়োগকারীরা এই জিনিসটা পড়বেন ওনারা যেন স্পষ্টভাবে বুঝতে পারেন যে এই মেসেজগুলিতে কি বলা হয়েছে। যেমন ধরেন একটা মেসেজ এইরকম যে কোনো বিনিয়োগকারী বিনিয়োগের আগে দেখবেন যে উনি যেখানে বিনিয়োগ করছেন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান রেজিস্টার্ড কিনা, নিবন্ধিত কিনা। আমি একটা ছোট ঘটনা বলি। আমি যখন বিএসসিসি তে কাজ করতাম তখন কাস্টমার কমপ্লেইন নিয়ে আসলে কাজ করতে হতো। একবার ঢাকার বাইরে থেকে এক বিনিয়োগকারী আসলেন। উনি বললেন আমি মিস্টার এক্স কে টাকা দিয়েছি বিনিয়োগের জন্য। আমরা যখন জিজ্ঞাসা করলাম যে মিস্টার এক্স কে, কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত, উনি কি কোনো ব্রোকারেজ হাউসের প্রতিনিধি বা কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধি, উনি বলতে পারেন না। পরে অনেক খুঁজে দেখা গেল যে উনার সমস্ত ট্রানজাকশন মানে ব্যক্তিগত পর্যায়ে উনি মিস্টার এক্স কে দিয়েছেন, মিস্টার এক্স আবার ওনাকে দিয়েছেন। আপনারা বুঝতেই পারছেন যে এই রকম ক্ষেত্রে আসলে আপনি চাইলেও কতখানি আসলে ইনভেস্টরকে হেল্প করতে পারেন। আরেকটা ইন্টারেস্টিং মেসেজ আছে, আমাদের দেশে মনে হয় এটা বেশি প্রযোজ্য হবে, যে আইএসকো বলছে যে একজন স্মার্ট ইনভেস্টর অতি দ্রুত ধনী হওয়া অথবা কোনোদিন কোনো ক্ষতি হবে না এই ধরনের স্কিমের একদম ধারে কাছে যাবে না। অনেক সময় ক্যাপিটাল মার্কেট সম্পর্কে একটা ধারণা আছে যে এখানে খুব দ্রুত ধনী হওয়া যায়, অথচ আসলে এটা কিন্তু লং টার্ম ফাইন্যান্সের একটা জায়গা। এছাড়াও আরো কিছু অনেক জিনিস আছে, এখানে সময়ের অভাবে গেলি আমি আর বলবো না। যেমন আছে যে কোনো এক্সপেক্টেড কলে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন কেউ দিবেন না। বিনিয়োগকারীদের ডাইভার্সিফিকেশন, রিটার্নের উপর ইনফ্লেশনের ইম্প্যাক্ট, এগুলি সম্পর্কে আসলে বলা আছে এই সমস্ত মেসেজে। আমরা এখানে রেখেছি, বাইরেও আমরা কিছু রেখেছি, যে এই মেসেজগুলি আসলে এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয়। আমাদের 2020 সালে বিশ্ব বিনিয়োগকারী দিবসের মূল প্রতিপাদ্য 2টা জিনিস, একটা সাস্টেইনেবল ফাইন্যান্স এবং আরেকটা ফ্রড অ্যান্ড স্ক্যাম প্রিভেনশন। আমাদের আজকের প্রেজেন্টেশন, প্যানেল ডিসকাশন সবই আসলে সাস্টেইনেবল ফাইন্যান্স নিয়ে অনুষ্ঠিত হবে। এই বছরের 31শে অগস্ট আইএসকোর কমিটি 8 যারা এই বিশ্ব বিনিয়োগকারী দিবসের প্রচলন করেছিলেন তারা সাস্টেইনেবল ফাইন্যান্সের উপর একটা রিপোর্ট পাবলিশ করেছেন। সেখানে তারা বলছেন যে শিক্ষা বিনিয়োগকারীদেরকে ফ্রড এবং গ্রিন ওয়াশিং এর বিরুদ্ধে সুরক্ষা দিবে। অর্থাৎ
যে কোনো সাস্টেনেবল ফাইন্যান্সের বিনিয়োগ বিষয়ে ইএসডি এর যে এফেক্ট, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল, যেটার মধ্যে ক্লাইমেটও আছে, সোশ্যাল এবং গভর্নেন্স, এইটা একটা বিশ্লেষণের ব্যাপার রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার গ্রিন ওয়াশিং, যেটা হচ্ছে যে আসলে স্কিমটা সাস্টেনেবল ফাইন্যান্স সংক্রান্ত না, কিন্তু এর অবয়বটাকে গ্রিন আপনার সাস্টেনেবল ফাইন্যান্স সংক্রান্ত বিষয় আসলে বলা হচ্ছে। সর্বশেষে আমি একটা ছোট জিনিস বলবো, আমি সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে যে আমাদের বিএসসিসির কলিগরা সারাদিন অফিস করে এত ব্যাপক সংখ্যায় আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। জুম প্ল্যাটফর্মে যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আজকের অনুষ্ঠানের কিনোট স্পিচ প্রদানের জন্য পরিচালক সিসিবিএল ও সিএমএসএফ প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ তারেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Assalamualaikum সবাইকে। Honorable Chief Guest, Dr. Sheikh Samsuddin Ahmed sir, special guest, Mr. Yunusur Rahman sir, guest and ladies and gentlemen. আমি আজকের যে প্রেজেন্টেশনটা আছে আমার মনে হয় probably 20-25 minutes presentation. So আমার মনে হয়, so I believe you give me that time and you have the passions to hear. আমরা কয়েকটা important interesting slide আপনাকে আমি দেখাবো, and এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় এবং এটা আমি আসলে অনেক জায়গায় দেখিয়েছি to my students. Basically I'm a professor of accounting and finance. So I was trained on accounting, corporate taxation, finance. I had my MBA in finance from a Japanese university. So এটা আমার কিছুটা হলো আমি অনেক জায়গাতে এই জিনিসটা দেখিয়েছি, and this is up to 2014. আপনি আরেকটু বাড়িয়ে নিলেও খুব বেশি চেঞ্জ হবে না, and it tells you a lot. It's interesting because it tells you a lot about US economy, which is one of the the biggest economy in the world, one of the capital market এর ক্ষেত্রে most mature, and it shows you since 1926 এবং US ক্যাপিটাল মার্কেটের হিস্ট্রির প্রথম থেকে, বিফোর দ্যাট সেক ছিল না ইউএসএ তে সেক হয়েছে 1934 এ, after the Great Depression. You see it started here. So if you put এটার মানেটা হলো, if you put $1 in different investment vehicles in USA, then how much you get after almost like 87 years or so. So you invested back in 1926, and then আপনি এটা পুরো হিস্ট্রিটা বলছে US এর over this 90 years period. So you see a great collapse here, na? এই যে 1929 এ যে Great Depression in USA তে, and then you see different ups and downs because of different reasons. সেটা দেখা যাচ্ছে। আমার যেটা এখান থেকে আপনারা মোটামুটি হিস্ট্রিটা দেখতে পাচ্ছেন, ইউএস হিস্ট্রিটা ইন ক্যাপিটাল মার্কেট ইজ কনসার্ন। এখানে আপনি কেউ যদি $1 ইনভেস্ট করতো in this $93 is for bond. So বন্ডে কেউ $1 ইনভেস্ট করলে 90 বছরে বা 87 years to be more precise, সে 93 times তাকে রিটার্ন দিত। কেউ যদি ট্রেজারি বিলে
treasury bond invest korto, that gives like $21, and this 13, it's I think that's the inflation rate. So overall last 90 years say 3% US inflation rate chilo 3%. 1 month treasury bill return chilo 3.5%. So that's, you know, that makes sense, right? It's just 1 month bond treasury bill investment. So you still get 0.5% above the interest rate. And bond, it's 5.3% corporate bond. So you still make money if you discount the inflation. But if you put your money in a ETF, and now probably most of you know what is ETF, because আমরা বাংলাদেশ ETF করতে যাচ্ছি, which is an index, which is a special type of mutual fund, যেটি একটি ইন্ডেক্স বেসড মিউচুয়াল ফান্ড। আমরা এতদিন পর্যন্ত বাংলাদেশে দেখে এসেছি দুই ধরনের মিউচুয়াল ফান্ড, ক্লোজ এন্ড এবং ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। এবং এখন বাংলাদেশ যেটা করতে যাচ্ছে, বিকজ মিউচুয়াল ফান্ড ইজ গুড বিকজ ইউ ডাইভার্সিফাই দ্য রিস্ক, এবং এটা রেগুলেটেড হয় এবং জন্য রেগুলেশন আছে। But one of the drawbacks, downside of mutual fund is management fees. এবং whether এটার গভর্নেন্স নিয়ে কথা হতে পারে, এটার ম্যানেজমেন্ট ফি নিয়ে কথা হতে পারে। These are the downside of mutual funds, যেটা এই ETF, আমি PTF নিয়ে বলে তারপরে এটা এক্সপ্লেইন করব what is S&P 500 index, which is ETF kind of thing, because that's an index. So if you put your money in an ETF, that's kind of a S&P 500 investment. So এই জিনিসটা was developed by Professor William Sharp back in 1964, which was part of his PhD thesis. Very few people got Nobel Prize for their PhD thesis, and William Sharp was one of them who got a Nobel Prize for his contribution that was, you know, part of his PhD thesis. William Sharp was one of them. So 1964 এ যে তার পেপারটা আসে, সেখান থেকে আসলে এই কনসেপ্টটা এসছে, which is পপুলারলি আমরা অনেকেই জানি, বিকজ আমরা যারা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স এর ছাত্র, আমরা প্রত্যেকে CAPM পড়ে এসেছি। ওইটা থেকেই এই ইন্ডেক্স ফান্ডের জন্ম, ETF এর জন্ম, যেটা পপুলার করেছেন জন বগল। উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল যে ভ্যানগার্ড কোম্পানি আছে, ইনভেস্টমেন্ট কোম্পানি আছে, তার প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, এবং উনি 2019-এ 99 ইয়ার্স বয়সে পরলোক গমন করেছেন। তো সেরকম ETF এ কেউ যদি এই ইন্ডেক্স ফান্ডে, সো আপনার মিউচুয়াল ফান্ডটাকে একটা ইন্ডেক্সের সাথে ট্যাগ করে দেওয়া হয়, যেমন আমাদের এখানে বাংলাদেশে আমরা যে ইন্ডেক্স ফান্ডটা করতে যাচ্ছি সেটা DSE 30-র সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে। সো ওইটা সেরকম কোন ETF এ যদি কেউ ইনভেস্ট করতো, তাহলে এই 87 বছরে $1 হয়ে যেত $4,500, বা মোর প্রিসাইজলি $4,600 উপরে, 4,500 গুণ বা তারও বেশি টাইমস হতো। And the rate of return is 10.1%. হ্যাঁ, আপনি যদি দেখেন, আপনি জাস্ট 1 + r to the power n, এবং n এর মান 87 ধরে, এবং r এর মান যদি আমি জানি না, we know these things না, কম্পাউন্ডিং, রিটার্নের কম্পাউন্ডিং করা, আমরা সেই ফর্মুলা সবাই জানি, হাই স্কুলে শিখে এসেছি। সো এটা যদি করেন, এবং যেখানে ইন্টারেস্টের রেট বা গ্রোথ রেট বা রিটার্ন রেট, আপনি হোয়াট এভার ইউ সে, দ্য সেম ফর্মুলা, সেখানে যদি 10.1% ধরে নেন, 87 কে যদি আপনি n এর মান ধরেন, সেটা 4,673-এই আসবে। So ETF kind of thing, they give you like 10 and 10.1%. এর থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে USA তে small companies. That contains small and large and all that. It's a diversified one, but if you pick smartly, probably you can make more. And many people made more than that, of course. But this is just kind of an average picture. কেউ যদি স্মল কোম্পানিতে $1 ইনভেস্ট করতো, 87 বছর পরে সেটা গিয়ে দাঁড়াবে $16,000 এর উপরে। 16,000 টাইম, মোর দেন 16,000 টাইমস। কেন? এই রিটার্নটা কিন্তু ইটস 11.7%, তাই না? ওইটা ছিল
10.1% এবং এটি হচ্ছে 11.7%। পার্সেন্টের হিসাবে খুব বেশি নয়, 1.6% বেশি। আর ওইখানে তাহলে কিন্তু আপনি যদি এই দুটো নাম্বারের দিকে তাকান, 4,500 আর 16,500, why is that? It's just because of the power of compounding. You just put the 1 plus r to the power n and just put the r value as 11.7 and the n value is the same, 87. That give you a huge difference. Just 1.5% ডিফারেন্সের কারণে 4,500 হয়ে যাবে 16,000 বা 16,500। You can check it. That's called the power of compounding. এবং এটা এসছে এবং এই সাইজ এখানে একটু সাইজ এফেক্ট আছে যে কেন S&P থেকে ওইটা ভালো পারফর্ম করছে, 1.5% হলেও ভালো পারফর্ম করছে। আমরা জানি যে স্মল ক্যাপ পারফর্মস বেটার। এটা নিয়ে একটা নোবেল প্রাইজও অ্যাওয়ার্ডেড হয়েছে টু প্রফেসর ফার্মা এন্ড ফ্রেঞ্চ। আপনারা জানেন দুজন প্রফেসরকে, এনারা এই সত্যটাকে আবিষ্কার করেছেন যে স্মল ক্যাপ পারফর্মস। আপনি এটাও দেখছেন, দিস ইজ ওয়ান অফ দ্য এভিডেন্স যে ইউএস স্ট্রিট এন্ড মেনি আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড স্মল ক্যাপ পারফর্মস বেটার দ্যান লার্জ ক্যাপ। তো সেই জন্যই আপনি 1.5% বা 1.6% এই পার্থক্যটা দেখতে পাচ্ছেন। সো দিস ইজ ওয়ান্ডারফুল। মানে আমি জানি না, আমার কাছে এই গ্রাফটাকে খুব ইন্টারেস্টিং মনে হয়। সো দ্যাটস ওয়াই আই জাস্ট এক্সপ্লেইনড ইউ দিস এন্ড মেনি অফ ইউ ডেফিনেটলি স ইট বিফোর, আই ডোন্ট নো, দেখার কথা অথবা সিমিলার দেখার কথা। That's good. So this is wonderful. I mean, if you think about capital market and investment, and if you have a long horizon, যেটা আমাদের একটু আগেই বক্তা আমাদের এমডি সাহেব যেটা বললেন, যে if you have a capital market is a place mostly for long-term investment. It's not for if you have a small investment horizon, then either you gain or either you lose. But if you have a long time horizon, শামসুদ্দিন স্যার সেদিন বলছিলেন যে আমরা হয়তো আমি আরেকটা প্রেজেন্টেশন স্যারের সাথে থাকার সৌভাগ্য হয়েছিল যে আমরা এখন এক্সপেক্ট করছি we'll live like 150 years. And if we have a lifetime like that, if you have a long life, and many of the investors, they have long life. আমি যে বললাম জন বগল সাহেব 99 years বেঁচেছেন, ওয়ারেন বাফেট is 90 plus, Charlie Munger is I think 95 or more, আমার মনে হয় 95. So if you have a long life, long time horizon, if you make investment properly, you gain, you don't lose. And this is one of the, আপনি বাংলাদেশে বা অন্যান্য জায়গাতেও আমার মনে হয় similar picture পাবেন। So but আমি একটু ডিফারেন্ট টাইপের একটা স্লাইড দেখাবো যেটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা এতক্ষণ বললাম। So that was just $1. $16,000 হয়ে যাবে in a long time horizon. 16,000 গুণ বাড়বে। But what if you don't have that capital market? You have a world, you don't have a capital market, even you don't have the planet. You don't have peace in your country. Then what happens? Many people are displaced like this, in this world currently is like 9-10 million people are displaced. LDP, the new term is LDP, locally displaced persons or people. So this is, আপনারা জানেন এটা একটা মায়ানমার থেকে বাংলাদেশে 10 লক্ষ বা অফিশিয়ালি 10 লক্ষ বলা হয়, but the number is much more than this. এরকম যদি হয় তাহলে then those doesn't make any sense. Those investments, those insights that you become millionaire in a long time horizon, if you can invest properly, it doesn't make any sense. Okay, and this is true in many parts of the world at this moment. And this is one of the reasons why that happens. There are many other reasons, but I just focus on one thing, and that is the climate change. We have tortured the world too much, especially when I say we, it doesn't mean we specifically, but the people in this world tortured this planet too much.
আমরা ডেভেলপমেন্ট করেছি, অর্থনৈতিকভাবে অনেক দেশ অনেক এগিয়ে গেছে, বাট সেটি সবকিছু চিন্তা করে করা হয় নাই, প্রপার হয় নাই। সুতরাং এই জিনিসটা এখন কিন্তু আমরা প্রত্যেকে ফিল করা শুরু করেছি, এবং সেই জন্যই এবছরের দুটি প্রতিপাদ্য বিষয়ের মধ্যে আইএসকো খুব অত্যন্ত কারেক্টলি এটি ঠিক করেছেন যে why we need sustainable financing, sustainable investment, because if the world is not there, then we'll not be here, right? So এমন ভাবে ইনভেস্টমেন্ট করা so that you consider, you take care of the planet, you take care of the social issues, you take care of the governance issues, because governance is also very important. এই যে এতগুলো কথা বললাম, যে তাহলে সলিউশনটা কিভাবে করা যেতে পারে, সলিউশনটা কি? এটা একটা প্রবলেম, এভরিবডি রিকগনাইজ দ্যাট, এন্ড ইটস নট ইজি প্রবলেম টু ফিক্স। পলিউশন করা, সোশ্যাল আনরেস্ট, গভর্নেন্স, এগুলো এই জিনিস তিনটা জিনিসেরই একটা প্রবলেম, একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হলো there are externalities, and there is free riding problem. Externalities মানে হলো কি, কেউ আপনার কাজের জন্য অন্যরা এফেক্টেড হচ্ছে either positively or negatively. So if you sneeze, আমরা এটা জানি সবাই, হ্যাঁ, আমরা কোভিড এর মধ্যে 2.5 বছর 3 বছর হতে চললো, আমরা এখন এইটা খুব সবাই ভালো বুঝি, if you sneeze that harms others, if you are vaccinated that helps me, right? So vaccinate positive externalities আছে, sneezing এর negative externalities আছে. I cannot stop you sneezing, you know, you're sitting behind me and I cannot stop you sneezing, but that cost me. If you sneeze, that cost me if I'm not properly protected. If you are vaccinated, that helps me, I'm safe. Then these are called positive and negative externalities. আপনার কাজ, আমি যতই ভালো থাকি, আমি যতই মেনে চলি, আপনি যদি না মেনে চলেন, আমার নেইবার যদি না মেনে চলে, তাহলে তার পজিটিভ এবং নেগেটিভ স্পিল ওভার এফেক্ট হবে আমার উপর। And there are many cases, আপনি এখানে এসে কেউ if he is, আমরা জানি কেউ যদি ইনফেক্টেড লোক আমাদের কোভিড এর অনেকে চিন্তা করে নাই, না, অনেকের মানুষের মধ্যে অসুস্থ হয়ে চলে গেছেন, there is free riding problem and nobody, আমরা তখন কঠোর হতে হয় না অনেক সিচুয়েশনে। So this is called free riding problem. You can, you know, you can go any place and probably nobody is there to control you, and there are some situations like this, a free riding problem এর কারণে। So everybody was kind of, all the countries were kind of reluctant to take any actions regarding, especially as far as environment is concerned, there was no effort till 1979. পৃথিবী খুব একটা নজরই দেয় নাই, সারা পৃথিবী। And it started, just the first World Climate Conference started back in 1979. UN এর উদ্যোগে, এবং সবাই মিলে একটু বসেছে, প্রথম সভাটা হয়েছিল 1979, and then we have these things. আমরা এই যে রিসেন্টলি কপ দেখেছেন, আমার কপের উপর একটু কয়েকটা আমি দেখাবো। কপ গ্লাসগোতে হয়েছে গত বছরের নভেম্বরে। সারা ওয়ার্ল্ডের 190 জন লিডার, কি পারসন সেখানে গিয়েছেন, ইনক্লুডিং আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার সেখানে গিয়েছেন। সব দেশের, আপনার 190টা যখন বলছি, পৃথিবীতে ইউএন রিকগনাইজ দেশ আছে 193টা, সুতরাং মোটামুটি সবাই গিয়েছেন সেখানে। সব লিডাররা, নাম্বার 1% অফ দি কান্ট্রি যারা আছেন তারা গিয়েছেন সেখানে গিয়ে। আমাদের 97তে আপনার এইটা অনেকেই করেছেন, অনেক তো চলেছে এরকম ভাবে। 97তে গিয়ে পৃথিবী মোটামুটি একটা প্রোটোকলে সাইন করতে পেরেছে, বিকজ সবাইকে বুঝিয়ে এনে ইট টুক দেম another 18 years যে লেটস have a consensus, এবং আমরা এইভাবে একভাবে চলি। সেটা it took them another 18 years, 79 এ শুরু করেছে। অনেকে মানতে চায় নাই, মানে নাই, বড় বড় দেশগুলো মানে নাই বিশেষ করে। হ্যাঁ, কিয়োটো প্রোটোকল নিয়ে আপনারা জানেন
অনেকে সাইন করে নাই, ইনক্লুডিং ইউএসএ 97 সাইন করে নাই। দেন উই তারপরে আমাদের এই কপের আগে মপও ছিল, কানকুনের এগ্রিমেন্ট আপনার হয়তো মনে আছে, 22 বছর আগে সেখানে কৃষকরা গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, অনেক কিছু করেছে, অনেক প্রোটেস্ট হয়েছিল। কানকুন এগ্রিমেন্ট ওয়াজ কাইন্ড অফ এ ইন মেক্সিকো, আপনারা জানেন ওইখানে ওটা খুব ইম্পর্টেন্ট। এন্ড দেন আমরা এই যে বললাম যেটা, যে আমাদের কিন্তু এখন কিন্তু কপ চলতেছে 26 কপ না, এর আগে 25th কপ হয়েছিল ইন 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 স্পেন, এবং সেখানে বাংলাদেশের একটা বড় ভূমিকা 25th কপে আছে। হ্যাঁ, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবিলিটি ফান্ড সেটির চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সেটির 2 বছরের জন্য হয়েছেন, এবং ক্লাইমেট ভালনারেবিলিটি ফান্ড হচ্ছে বড় দেশগুলো যেই দূষণ করছে সেটির ব্যাপারে একটি ফান্ড ক্রিয়েট করে, এবং কেন হয়েছে তার থিওরিটিক্যাল কি বিষয়গুলো একটু হলেও আজকে আমরা বোঝার একটু চেষ্টা করব। এটা হচ্ছে কপে 26 এর সেলিয়েন্ট বিষয়গুলো। এর আগে কপে 26 কপের আগে কখনো ফসিল ফুয়েল থেকে আমরা আসাটা কথা কেউ সেভাবে কখনো বলা হয়নি। ফার্স্ট টাইম এভার 2021-এ 26 কপে স্ট্রেস দেওয়া হয় যে না, আমাদের বোধহয় এখন টাইম এসছে আমরা ফসিল ফুয়েল থেকে কমিয়ে এনে আমরা ক্লিন এনার্জির দিকে যাব, স্পেশালি বিকজ আমার পেট্রোল এন্ড অন্যান্য যেগুলো which are the drivers of the economy, even though এটা drivers of the economy আমরা খুব বেশি ডিপেন্ডেন্ট, তারপরেও আমাদের আসলে চিন্তা করতে হবে to save the planet. One of the salient thing in COP20, the performance of the developed countries contribution to the climate vulnerability fund, সেখানে তাদের যে ন্যায্য হিস্সা তারা কিন্তু এখন পর্যন্ত দিচ্ছেন না, এবং এটাকে কিন্তু খুব হাইলাইট করা হয়েছে যে এটি একটা $100 বিলিয়ন ভালনারেবিলিটি ফান্ড, সেটিতে তাদের কন্ট্রিবিউশন এখন পর্যন্ত খুবই নগণ্য, যদিও তারা প্রমিস করেছেন যে দে উইল কন্ট্রিবিউট ফ্রম 2023। মিথেন গ্যাসের ইমিশনকে কমিয়ে আনার জন্য চিন্তা করা হয়েছে, there'll be no electric, there'll be no fuel based car, and there'll be all cars will be electric cars from 2040, এরকম প্লেস করা হয়েছে। অনেকগুলো দেশ এই প্রমিস করেছে, অনেকগুলো 103টা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ এখানে গিয়েছিল, সম্মিলিত হয়েছে, এবং তারা এখান থেকে এখন 2040-এর পরে হয়তো যদি আমরা সঠিকভাবে যদি বাস্তবায়ন করতে পারি, আমরা আর হাইব্রিডও না, একেবারে ইলেকট্রিক কারে চলে যাবে পৃথিবী, which is very much needed. অনেকগুলো বিষয় এখানে উঠে এসছে। কোল থেকে আমরা সরে যাচ্ছি, পৃথিবীর সবচেয়ে বেশি কোল বেস ইলেকট্রিসিটি প্রডিউস করে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাকে প্রেসার করা হয়েছে যে ইউ স্টপ ডুইং দ্যাট, এন্ড সাউথ আফ্রিকা প্রেসারে সেটা বলতে বাধ্য হয়েছে দে উইল স্টপ ডুইং দ্যাট, তারা অন্যদিকে যাবে। আমি কিছু লিটারেচার দিকেই করব যে পৃথিবীর, বিকজ এই বিষয়গুলো এখন কিন্তু ইউনিভার্সিটি লেভেলে পড়ানো হয়, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন যখন রিসার্চ করেন এই বিষয়গুলো এখন স্ট্যান্ডার্ড লিটারেচারে চলে এসছে। কি কি লিটারেচার আছে? সাস্টেনেবল ফাইন্যান্স ফ্রেমওয়ার্ক আছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের দেয়া, ইন্টিগ্রেটেড রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, যেটা অ্যাকাউন্টিং প্রফেশনরা এখন প্র্যাকটিস করছেন। অনেক কোম্পানিজ এখন তাদের যে আইএস এবং আইএফআরএস এর যে রিপোর্টিং করেন, আমরা যে অ্যাকাউন্টসটা বানাই এবং অডিট করা হয় আইএস এবং আইএফআরএস বেসড অ্যাকাউন্টিং এ, যেটা 2005 সালে আমরা শুরু করেছিলাম বাংলাদেশে, এবং সারা পৃথিবীর 5টা দেশ ছাড়া সবাই আইএস এবং আইএফআরএস বেসড হয়ে গেছে। আপনারা জানেন পৃথিবীর 193টা দেশের মধ্যে শুধু 5টা দেশ আইএস এবং আইএফআরএস এর সাথে এখনো যায় নাই, ইউএসএ, রাশিয়া, চায়না, জাপান এন্ড ইন্ডিয়া। এই 5টা দেশ হলো তার এখন স্টিল দে ইউজ देयर ওন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, বাট other than that, you go to Australia, you go to UK, you go to Germany, France, most European countries, you will see the same accounting which is
which you see in Bangladesh. That was a global effort as well. That started in 1960 তে প্রথম কনফারেন্স, 1973 তে পৃথিবী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড করে, এবং সারা পৃথিবী কিন্তু এখন একই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তার পাশাপাশি আরেকটি নতুন বিষয়, বিকজ আইএস এবং আইএফআরএস ওভাবে কিন্তু ক্লাইমেটকে, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ইস্যুকে ওভাবে ফোকাস করা হয় নাই। সো নতুন রিপোর্টিং প্র্যাকটিস যেটা আসতে যাচ্ছে, উইচ ইজ কল ইন্টিগ্রেটেড রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, আরেকটি আছে পাশাপাশি ইএসজি রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, দুটো। সো আপনার কর্পোরেট রিপোর্টিং এ, আমরা যারা কর্পোরেট রিপোর্টিং করছি, অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিভিশনে কাজ করছি, অডিট ডিভিশনে কাজ করছি, তাদের জন্য খুবই রেলেভেন্ট। সারা পৃথিবী কিন্তু সেদিকেই যাচ্ছে। ইউ ফলো আইএস এন্ড আইএফআরএস, বাট অন টপ অফ দ্যাট ইউ অলসো রিপোর্ট বেসড অন দিস ফ্রেমওয়ার্ক। তার সাথে কোনো সাংঘর্ষিক না, ওই পার্টটা ওইটা করছেন, তার সাথে সাথে এটাও রিপোর্টিং করছে, সো দ্যাট ইউ গিভ ইনফরমেশন টু দ্য ইনভেস্টার্স how compliant how caring you are to the environment, to the social issues, to governance, so that যারা ইনভেস্টার্স আছেন তারা আপনার কোম্পানির ইমেজটাকে, তারা আপনার কোম্পানির ব্যাপারটা বুঝতে পারে, এবং সেই ইমেজটা একটা সময় বেড়ে যায় একটা কোম্পানির। অনেক ইউরোপিয়ান বায়ার, আমরা গত বছরে, এই বছরই ইনফ্যাক্ট একটা কাজ করছি, এখনো কাজটা মোটামুটি শেষের পর্যায়ে। অনেক ইউরোপিয়ান বায়ার, আপনারা জানেন কিনা, বাংলাদেশে they pay like 10-20% premium price if you use jute. Some of the prominent customers যারা আছেন, গ্লোবাল বড় বড় যারা গার্মেন্ট বায়ার আছেন, তারা বলছেন এখন যে if you use recycled materials they will pay you extra 15-20% extra payment, because এটা অনেকেই ইউরোপে, অনেকেই এই ব্যাপারে অনেক কনসেনসাস যে আপনি ইউ আর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আপনার প্রোডাক্ট এনভায়রনমেন্টকে ই করছে না। অ্যান্ড আরেকটি আছে গ্রিন বন্ড স্ট্যান্ডার্ড, এটা বন্ডের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন করেছেন। সো আচ্ছা, সো আমাদের এতদিন লাগলো কেন? এটা একটা আই ডোন্ট নো, সো প্লিজ স্টপ মি ইফ আই এম টেকিং টু মাচ টাইম, বিকজ আমার মনে হয় এটা একটা বড় জিনিস, এটাকে 20-25 মিনিটসে বোঝানো ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমার why we took that long to make a consensus যে এটা আমাদের জন্য, there are many reasons for this. গ্লোবালি একটা কনসেপ্ট, দেশের মধ্যে একটা কনসেনসাসে আসাটাই তো খুব জটিল, বাট গ্লোবালি এটা কনসেনসাসে আসাটা আরো জটিল, আরো প্রবলেম। One of the reasons which was explained by Kenneth Arrow. Kenneth Arrow নাম কেউ শুনেছেন কিনা আমি জানি না। Kenneth Arrow আমাদের সময়কার খুব একটা মানে না, উনি একটু আগের কালের ইকোনমিস্ট। আগের কাল বলতে he got a Nobel Prize 1972, so উনি একজন নোবেল লরিয়েট। ওনার এটাকে বলা হয় জেনারেল ইম্পসিবিলিটি থিওরেম। So you cannot have a equilibrium in a society, in other words consensus in a society, if you ask people to give their preference. So let's say আপনার 99 জন পার্সন আছে, আমাদের এখানে 99 জন পার্সন আছেন, এবং আমি আপনাদেরকে বলছি যে you have 2-3 options, A, B and C. তিনটা প্রজেক্ট আছে বা তিনটা কোম্পানি আছে, A, B and C. So you rank your preference. কোথায় আপনি ইনভেস্ট করবেন? এতে করবেন নাকি বিতে করবেন নাকি সিতে করবেন? জিনিসটা এরকম যে আপনি কি একে প্রেফার করছেন, বিকে প্রেফার করছেন না সি। সো ইউ পুট লাইক 1, 2, 3, ইউ পুট ইউর প্রেফারেন্স, এন্ড ইফ দে ডু দ্যাট দেয়ার মে বি এ সিচুয়েশন লাইক দিস, যে 33 জন যারা পার্টিসিপেন্ট আছেন এই পোলে, তারা বলতে পারেন যে আই প্রেফার A over B over C, and the second group can be B over C over A, and the third group can be C over A over B. সম্ভব, এরকম একটা সিচুয়েশন হইতে পারে, তাই না? খুবই সম্ভব। তাহলে দেখেন এখানে 66 জন প্রেফার করতেছে A over B, 66 জন প্রেফার করতেছে B over C, এবং 66 জন প্রেফার করতেছে C over A. And if you have a situation like you can choose, you have to select just one company out of these 3 companies as a regulator. অথবা আপনি এখানে ফান্ড দিবেন কেন as a country, whether you should put money in this project.
আপনি কাকে দিবেন? Because this is based on the people's preference in this country. Then you have to be a dictator. আপনাকে তাহলে এনাদের কথা শোনা যাবে না, তাহলে because আপনি you cannot make a consensus, right? So আপনাকে as a regulator, as a leader of the country, whatever, আপনাকে এখানে ওনাদেরকে ডিকটেট করতে হবে যে না, I put my money in the country's money in B or A or in C because I cannot put my money in these three projects. আপনাকে dictatorial role নিতে, which is আপনাকে Pareto efficiency নিতে হবে। Pareto efficiency বোঝানো মানে you just choose, well, আমি যদি if I put my money in B, that's not harming you as a voter, na? Or you as a participant in the poll, that's not harming you, but that's giving some extra benefit to some part of the society, but that's not harming you. So এই জিনিসগুলোকে violate না করে you cannot have a consensus in a society, যেটা one of the fundamental principle in social choice কে বলা হয় বা যেভাবেই বলেন, এটা কিন্তু উনি প্রমাণ করেছেন এবং this is why was awarded a Nobel Prize. এটা অনেক জায়গাতেই সোশ্যাল চয়েসের ক্ষেত্রে সোশ্যাল চয়েস একটা সোশ্যালি এগ্রিমেন্ট করাটা ইজ ডিফিকাল্ট। এটা একটা ফান্ডামেন্টাল জিনিস উনি আসলে এই তত্ত্বের মাধ্যমে বুঝিয়েছেন যে সোশ্যাল কনসেনসাস, ইভেন একটা গ্রুপের মধ্যে কনসেনসাস আনাটা বেসড অন র্যাঙ্কিং অন প্রেফারেন্স ইজ নট অলওয়েজ পসিবল। এরকম একটা প্যারাডক্সিয়াল সিচুয়েশন হতে পারে এবং সেখানে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, না সবার অপিনিয়নকে অগ্রাহ্য করে কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয়। Okay, all right. So I just show another যে আমাদের যে পলিউশন আছে সেটার সলিউশনটা কেউ অনেক আগে থেকেই কিন্তু কাজ করছে, বা আমরা যে এক্সটার্নালিটিস আছে পজিটিভ এন্ড নেগেটিভ এক্সটার্নালিটিস আমরা বললাম, সলিউশনটা কি, কেন আমাদের ক্লাইমেট ভালনারেবল ফান্ড তৈরি হলো, এটার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, এটি ফিলসফিটা কি, এটা আমি বললাম আর সবাই মেনে নিল। ইটস নট লাইক দিস অ্যানাদার বিউটিফুল মাইন্ড, ইঞ্জিনিয়াস মাইন্ড ইজ রোনাল্ড কোয়েস। উনিও একজন নোবেল লরিয়েট। ওনার যে আইডিয়াটা, and he was given Nobel Prize for this idea, just for this idea, which is called Quest theorem. You just Google it. If there are externalities, one of the ways is to go to court, na? আমাকে আমার বাসার পাশে কেউ একটা ডাস্টবিন করেছে and I don't like it, so what you do, আপনি কারো কাছে গিয়ে বিচার দিবেন, এলাকার কেউ হইতে পারে, অথবা দেন এরকম কেউ না থাকলে গো টু দ্য কোর্ট এন্ড সু, তাই না? সো ওনার যে বিখ্যাত এক্সাম্পল যে ফিশার এন্ড ফার্মার্স দের মধ্যে প্রবলেম হইতে পারে as far as the pollution is concerned, because আপনি যদি as farmer, আপনি যদি if you use too much fertilizer in your field, that is required, তাই না? আমার ফার্মার হিসেবে আমাকে তো ফার্টিলাইজার ইউজ করতে হবে, বাট ওইটা কিন্তু নদীতে বন্যার পানিতে বা বৃষ্টির পানিতে মিশে গিয়ে নদীতে চলে যায় এবং দ্যাট harms fishermen because ওটা মাছের জন্য ক্ষতিকর। এবং তাইলে কি হতে পারে, এটা one of the solution is you go to the court and the courts give kind of আইন দেখে ওনারা একটা জাজমেন্ট দিবেন যে কি করতে পারে। আমাদের সেরকম যদি আইন থাকে তাহলে ওনারা আউট অফ কোর্ট, বিকজ সবকিছু যদি কোর্টে নিয়ে যান that may be cumbersome process. কোর্টে গেলে সবসময় either somebody he gets hit, অথবা আপনি আহত হবেন বা সে আহত হবে। It's kind of a fight. লিগ্যাল ফাইটে যাওয়া সবসময় বুদ্ধিমানের কাজ না, একদম খুব amicable solution নাই হইতে পারে, এক্সট্রিম একটা রায়ও আসতে পারে। So one of the ways of solving these is private negotiation. তাহলে কি হবে, কিভাবে নেগোসিয়েট করতে হবে, কতটা নেগোসিয়েট করবে, ক্লাইমেট ভালনারেবিলিটি ফান্ডে কতটা টাকা কে দিবে, কিভাবে বুঝবো আমরা? And Quest is one of the উনি প্রথম পায়োনিয়ার যে এই বিষয়টা কিছুটা হলেও উনি পৃথিবীকে বোঝাতে সক্ষম হয়েছেন, how you can do a solution without going to the court. So যদি ফার্মার যদি ফিশারম্যান যদি রিভারের মালিক হয়, তাহলে প্রডিউসার যিনি ক্রপ প্রডিউসার
উনি নদীতে দূষণ করছেন। সো সেক্ষেত্রে ফার্মার ফিশারম্যানকে কম্পেনসেট করবে। Makes sense, na? Because I'm the owner of the river, I'm the farmer, and you are polluting my river, so you should pay money for that pollution. কত হবে সেটারও ম্যাথমেটিক্স উনি বলে দিচ্ছেন, কতখানি কে পে করবে, কতটুকু উনি পে করবেন। হ্যাঁ, আমরা ডিটেইলে যাচ্ছি না। বাট ইফ ইউ, এটাও তো অনেক সময় হয় যে না, ইটস নট দ্য ফিশারম্যান হু আর দি ওনার্স অফ দ্য রিভার। এটা রিভারটা এটা এখানে একটি হাইপোথেটিক্যাল এক্সাম্পলের জন্য বোঝানো হয়েছে। ফার্মার যদি নদীর মালিক হয়, সে তো জমিরও মালিক, সে নদীরও মালিক, এরকম সোসাইটি থাকতে পারে, তাই না? জমির মালিকও সে, নদীর মালিকও সে। ফিশারম্যানের কোনো অবস্থান নাই, ফিশারম্যান নদীর মালিক না। তাহলে কি হবে? তাহলে আমার জিনিস আমি পলিউট করব। হু আর ইউ টু টেল সামথিং, না? হু আর ইউ টু বদার ইন দিস ইস্যু? I'm the owner of the cultivable land, owner of land, এবং আমি নদীরও মালিক। আমার নদী আমি পলিউট করছি, হু আর ইউ? তাহলে what is the solution? ফিশারম্যান কি তাহলে ফিশিং করবে না? সে কি শুধু এটা করেই যাবেন? ওনার জন্য কি হতে পারে? ওনার নেগোসিয়েশন অপশনটা কি? In that case, তার আইডিয়া মতে, you as a fisherman, because you are not the owner of the river, so you pay as a fisherman to the landowner and tell him to stop, because উনি যদি ফার্টিলাইজার ইউজ না করেন, ওনার তো প্রোডাকশনে ক্ষতি হবে না? ওনার তো একটা, উনি তো হি ইজ গোয়িং টু producing less, উনি একটা স্যাক্রিফাইস করছেন, উনি যে স্যাক্রিফাইসটা করছেন, so you continue fishing, you do that, you are gaining from my property, so you do that, you continue to do that, but you compensate for me. And how much you compensate, the detailed mathematics is there in his theory. So this is one of the solution. So আমি আমাকে আসলে থামতে বলা হয়েছে, so আমি এটা গভর্নেন্স রিলেটেড আরেকজন বিউটিফুল মাইন্ড who died in 2019, Oliver Williamson, এটা আরেকটা solution which is called market and hierarchy solution. So আমি একটু জাস্ট এগুলো এটা একটু বলে আমি হয়তো শেষ করব, এবং তারপরে স্লাইড গুলো জাস্ট একটু দেখাবো। এটা এনারা কেউ চিনেন? আপনারা এনাদেরকে বোধহয় চেনা লাগছে, দেখেছেন টিভিতে রিসেন্টলি। ব্রেন বের্নানকি, ফিলিপ ডাভিং এন্ড ডগলাস ডায়মন্ড, ওনারা তিনজন এই যে 10 তারিখে নোবেল প্রাইজ পেয়েছেন, না আজকে হলো 13 তারিখ, 3 দিন আগে ওনার নোবেল তিনজন পেয়েছেন। উনি গভর্নর ছিলেন, ইউএস ফেড হচ্ছে ইউএস সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন। ওনাদের যে আইডিয়া, বিশেষ করে ফাইন্যান্সিং রিলেটেড আইডিয়া, সেটা হলো বিশেষ করে ব্যাংকের জন্য ওনারা বলছেন ব্যাংকস এন্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আর রিলেটেড, এবং দ্য ইম্পর্টেন্স অফ ব্যাংক এন্ড ফাইন্যান্সিং, এবং ইটস ব্যাংকস, ওনাদের মতে, দিস আর আইডিয়াস, ওনাদের মতে ব্যাংক শুড বি ট্রিটেড ডিফারেন্টলি, বিকজ নর্মালি কি হয়, নর্মালি একটা সোসাইটি, এবং দিস ইজ হোয়াট উই লার্ন টু, হোয়াট উই এক্সপেক্ট, দ্যাট ইফ ইট ইজ এ ব্যাড কোম্পানি, ইফ ইট ফেইল, লেট ইট ফেইল, তাই না? ইট শুড বি দ্যাট ইজ দ্য আইডিয়া। এটি আমরা শিখে বড় হয়েছি। সো ব্যাংক্রাপসি ল ইজ দেয়ার। ব্যাংক্রাপসি ল কেন আছে? কারণ কোম্পানিগুলোর জন্য যে ব্যাংক্রাপ্ট হয়ে যাবে তাকে ব্যাংক্রাপ্ট করে দিবে, তাকে লিকুইডেট করে ইউ ডিস্ট্রিবিউট দ্য মানি টু দি শেয়ার হোল্ডার্স, টু দি ওনার্স, তাই না? দ্যাটস দ্য আইডিয়া। ব্যাড গভর্নেন্স থাকা উচিত না। বাট ফর দেম, মানে এনারা বলছেন যে না, ঠিক আছে, দ্যাটস ট্রু ফর আদার কোম্পানিজ, আদার টাইপ অফ অর্গানাইজেশন, বাট ফর ব্যাংকস ইটস বিট ডিফারেন্ট. Bank is so much related with the society. Bank গুলো যদি fail করে, that aggravates the financial crisis. So bank ke fail করে দেওয়ার, you should think twice before let a bank fail. এটা লিকুইডেট করার আগে দুইবার চিন্তা করতে হবে। So so কারণ ব্যাংকের কাছে অনেক ক্রেডিট ইনফরমেশন থাকে, ক্রেডিট হিস্ট্রি থাকে, যেটা নতুন করে আরেকটা ব্যাংক করলে it takes time. And bank business is a bit different. So this is also governance related. যে আপনি কিভাবে as a regulator, as a কিভাবে এটাকে ট্রিট করবেন, যেটা অন্যভাবে হয়তো যেটা আইডিয়া ছিল সেখান থেকে ওনাদের আইডিয়াটা it's bit different, and that is basically insightful
সেজন্য ওনাদেরকে এবছর নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। সো আমি ন্যাশ ইকুইলিব্রিয়ামে যেতে চেয়েছিলাম, গভর্নেন্স রিলেটেড, বিকজ fighting is not all the solution in many cases, especially in a oligopolistic case যেখানে few people আছে না। আমরা শিখে এসেছি ফান্ডামেন্টালি যে competition is good in a perfect situation, perfect market situation, অনেক পার্টিসিপেন্ট থাকে, হ্যাঁ, প্রত্যেকে কারোই মার্কেটের উপর কোনো পাওয়ার নাই। বাট if it's an oligopolistic situation, কয়েকজন পার্টিসিপেন্ট আছেন, একজন আগের সাথে ফাইট করাটা, কতখানি ফাইট করতে হবে সেটা বোধহয় অনেক সময় কাঙ্ক্ষিত না হতো। আমরা দেখতেছি না, আমরা অনেক সময় দেখেছি ফাইট হচ্ছে কারোর মধ্যে, কোনো কর্পোরেট গ্রুপের মধ্যে ফাইট হয়, ই কমার্সরা খুব বেশি একজনের সাথে পুশ করতেছে না, এবং that may not bring good result. আমরা প্রিজনার্স ডিলেমা যাচ্ছি না। এন্ড যাই হোক, দ্যাট ইজ জন ন্যাশ। ওনার এই আইডিয়াটা ছিল যিনি অলিগোপলিস্টিক সিচুয়েশনে you don't fight, you cooperate each other, and that give you the equilibrium, the optimal, the desired outcome in equilibrium position. John Nash, প্রিন্সটনের প্রফেসর ছিলেন, আপনার বিউটিফুল মাইন্ড অনেকে দেখেছেন, সো কেউ যদি না দেখেন মুভিটা দেখে নেবেন। আমরা খুব বেশি, আর আমি জাস্ট টেক 2 minutes, বুলবুল ভাই, ইজ দ্যাট ওকে? ওকে। সো বাংলাদেশের জন্য ওয়ান অফ দি ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সি লেভেল রাইজ। এটা বাংলাদেশের স্টাডিতে দেখা গেছে গ্র্যাজুয়ালি আমাদের সি লেভেল রেইজ করতেছে। আমরা একটা সময় এরকম যদি রেইজ করে, আমাদের কারণে না, খুব একটা বাইরের দেশের কারণে, গ্লোবাল যখন ওয়ার্মিং হচ্ছে, যেহেতু আমরা একটু নিচের দিকে, আমরা একটা ডেল্টা, হ্যাঁ, আমরা একটা সময় পরে ডুবে যেতে পারি অন্যের কারণে, আমাদের নিজেদের কারণে না। এটা হচ্ছে বাংলাদেশের ওই ক্লাইমেট ভালনারেবিলিটি ফান্ড যেটা বললাম, এবং বাংলাদেশের রেসপন্স টু দিস। আমাদের দেশ অনেক জায়গাতে আপনারা জানেন পানিতে ডুবে যায়, এবং তার জন্য আমাদের আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে, এবং এটা হলো অনেকগুলো সো দ্যাট যারা ক্লাইমেটের কারণে ডিসপ্লেসড হয়েছেন তারা এখানে আশ্রয়ণ পেতে পারেন। বাংলাদেশ নতুন একটা প্ল্যান করেছে, যেটা হচ্ছে ডেল্টা প্ল্যান 2021 না, এটা 2021 সালের জন্য, সরি 2020, আমাদের নেক্সট 100 বছরের জন্য এই প্ল্যানটা করা হয়েছে না, ডেল্টা প্ল্যান। এবং এটার মধ্যে ওয়ান অফ দ্য মেইন থিং, এই ফোকাস করা হয়েছে সাস্টেনেবিলিটিকে, বিকজ দ্যাট ইজ ওয়ান অফ দি আমাদের জন্য থ্রেট, এবং সেখানে এই প্ল্যানের মধ্যে এটা এসছে। বাংলাদেশ গভর্নমেন্ট নিজের ফান্ডে, বাংলাদেশ কিন্তু যেটা বললাম 2 বছরের জন্য লিডার অফ দি ক্লাইমেট ভালনারেবল, বাট নিজের চেষ্টায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড তৈরি করেছে। আমরা গ্লোবালি ভালো করছি অ্যাজ পার সোশ্যাল ইন্ডেক্স ইজ কনসার্ন। আমাদের জেন্ডার ডিসপ্যারিটিতে, আমাদের নারীর ক্ষমতায়নে আমরা দক্ষিণ এশিয়া সর্বোচ্চ হয়েছি কয়েক বছর আগে, এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটি আসলে ওয়ান্ডারফুল। এটা বাংলাদেশের মতো এরকম অনেকেই পারেনি, আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর মধ্যে আমরা বেস্ট করেছি ইন মেনি কেসেস। আমাদের স্কুলিং, মেয়েদের স্কুলিং আমাদের ছেলেদের স্কুলিং এর থেকে এগিয়ে গেছে এখন। এগুলো দিস আর গুড সাইন। আমাদের বেশ কিছু প্রজেক্ট করা হয়েছে যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। ঢাকা শহরে যখন মেট্রো রেল চালু হয়ে যাবে, এটা ইলেকট্রিক ভাবে চলবে, এটা দিয়ে ফিউল হবে ইলেকট্রিক, না, পরিবেশ দূষণ কম হবে। আমাদের বেশ কিছু উইন্ড টারবাইন নিয়ে কাজ হচ্ছে। এবং প্রাইম মিনিস্টার 4টা বিষয়ের প্রতি স্ট্রেস করেছেন COP20, আমি যেটা বললেন অনারেবল প্রাইম মিনিস্টার, উনি বলেছেন যে যারা বড় বড় দেশের ইমিটার আছেন, CO2 ইমিটার, তাদের যে টার্গেট গুলো দেওয়া আছে তারা যেন সেটা অ্যাচিভ করেন। ওনারা যে $100 বিলিয়ন দেওয়ার কথা, এটা যেন ওনারা প্রপারলি দেন। আমরা যেন ডেভেলপ কান্ট্রিগুলো, বিকজ যারা কম ডেভেলপ তারা একটু পিছিয়ে আছে টেকনোলজির দিক থেকে, ডেভেলপ কান্ট্রিগুলো যেন ক্লিন এনার্জি দিক, তারাই আসলে এইসব দেশগুলোকে মার্কেটের ব্যবহার করে এখানে টেকনোলজি দিচ্ছে না। জাপান যদি গাড়ি, উনি যদি ইলেকট্রিক কার, টয়োটা যদি ইলেকট্রিক কার না তৈরি করে, আমার গাড়ি এখানে ফিউল বেজে চলতে থাকবে না।
সো ওনারা যেন এই টেকনোলজিটা আমাদের এখানে তাড়াতাড়ি পাঠান। সো এবং এই জন্য এগুলোর জন্য শেয়ার রেসপন্সিবিলিটি হয়, এটার প্রতি স্ট্রেচ দেওয়া যে ইটস নট জাস্ট বাংলাদেশ রেসপন্সিবিলিটি। বাংলাদেশ 48টা দেশকে ক্লাইমেট ভার্নালিটি ফান্ডের লিডার এই মুহূর্তে। শোনো, এইটার জন্য শেয়ার রেসপন্সিবিলিটি হয়, যে বাংলাদেশ বা যারা ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি না এটা আসলে। আমি যেটা বললাম COP25-এ বাংলাদেশ কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট হলো যে বাংলাদেশ ওই যে 48টা মোস্ট ক্লাইমেট যারা ভার্নারেবল কান্ট্রিজ তাদের লিডার হিসেবে কাজ করেছেন। এবং প্রাইম মিনিস্টার কিন্তু আমাদের যথেষ্ট গ্লোবালি কিন্তু অ্যাচিভমেন্ট আছে, গ্লোবালি ইন্টারন্যাশনাল, বিকজ এটা একদিনে আপনি সলভ করতে পারবেন না এবং এটা একা সলভ করা যাবে না, সবাই গ্লোবাল এফোর্টের মাধ্যমে এটা সলভ করতে হবে। এবং আমরা সেই এফোর্টে লিডারশিপে কিন্তু আমরা যথেষ্ট দক্ষতা দেখিয়েছি এবং সেটা ইন্টারন্যাশনালি স্বীকৃত আছে। না, সোশ্যাল প্রবলেমে রোহিঙ্গাদেরকে যখন কেউ আশ্রয় দিচ্ছিল না, আমরা কিন্তু দিয়েছি, বাংলাদেশ দিয়েছে। সেই লিডারশিপ আমাদের ছিল, যারা এখানে এগিয়ে এসছেন। অনেক বড় বড় দেশ এটি করেননি। সো আমি এই বিষয়ে এতটুকু বলে আমার বক্তব্য প্রেজেন্টেশন এই মুহূর্তে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। Yes, sir. এখন কিনোট স্পিচের উপর আলোচনার জন্য ম্যানেজিং ডাইরেক্টর লঙ্কা বাংলা সিকিউরিটিজ জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী ও ম্যানেজিং ডাইরেক্টর আইডিয়ালস ইনভেস্টমেন্ট লিমিটেড জনাব মনিরুজ্জামান কে নিয়ে ম্যানেজিং ডাইরেক্টর সিইও সিডিবিএল জনাব সুপ্রকান্তি চৌধুরী স্যারকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। স্যার, মাইক্রোফোন প্লিজ, মাইক্রোফোন। Uh, 20 minutes. আমরা এতক্ষণ একটা চমৎকার কিনোট প্রেজেন্টেশন দেখলাম। এখন কিনোট প্রেজেন্টেশনের উপর আমরা আলোচনার জন্য আমরা এসেছি। আলোচনাতে আমার সাথে আছেন মিস্টার মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী, এমডি লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেড। আর আমার আরেকজন আলোচক হিসাবে আসছেন আমার সাথে মিস্টার মোহাম্মদ মনিরুজ্জামান, এমডি আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। অলরেডি আমরা একটু আমাদের রানিং আউট অফ টাইম, সো আমরা প্রিসাইসলি চেষ্টা করব আলোচনাটাকে খুব সংক্ষিপ্ত রাখার জন্য। আমি আমার আলোচকদেরকে অনুরোধ করব, আপনারা প্লিজ আপনাদেরকে 10 মিনিট করে 20 মিনিট আপনাদের ইন্ডিভিজুয়ালি টাইমটা থাকবে। সো আপনারা ট্রাই করবেন এর মধ্যে আলোচনাটাকে শেষ করার জন্য। তো আমরা এতক্ষণ যে আলোচনাটা কিনোট পেপারটা দেখলাম, এর মধ্যে কিনোট পেপারটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে আসলে সাস্টেনেবল ফাইন্যান্স নিয়ে আমাদের ক্যাপিটাল মার্কেটে এ যাবৎ খুবই কম আলোচনা হয়েছে বা কম কথাবার্তা হয়েছে। এবং আজকে এই জিনিসটা এই যে আমাদের ওয়ার্ল্ড ইনভেস্টর উইকের মধ্যে আমরা এই জিনিসটা আলোচনার মধ্যে নিয়ে এসেছি, এইটা একটা খুব পজিটিভ দিক। আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ, তারপরে আমাদের এই তাপমাত্রা বেড়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন ধরনের গ্যাস যে নিঃসরণ হচ্ছে, এতে যে আমাদের প্ল্যানেট একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এবং আমাদের এই প্ল্যানেট চ্যালেঞ্জের ফলে আমরা আমরাই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই হচ্ছে। এবং এই প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা
আমাদের বয়সে আমরা যখন ছোট ছিলাম এত প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখিনি। এই প্রাকৃতিক দুর্যোগগুলি দিন দিন বেড়ে যাচ্ছে এবং প্রতি বছর বেড়ে যাচ্ছে। তো এগুলি আসলে এই ক্লাইমেট চেঞ্জের একটা বড় এফেক্ট। তো ক্লাইমেট চেঞ্জের এই এফেক্টের জন্য এখন আমরা সবাই মিলে কথা হচ্ছে, বলা হচ্ছে। এবং এখন ইন্টারেস্টিংলি যে জিনিসটা হচ্ছে, ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এখন এই ক্লাইমেট এনভায়রনমেন্ট প্রোটেকশন দেওয়া, এনভায়রনমেন্টকে পৃথিবীটাকে সাস্টেইন করার, এটা একটা বড় কনসিডারেশন চলে এসছে। যাতে আমাদের ইনভেস্টমেন্ট গুলি আমরা যেখানে ইনভেস্টমেন্ট করব, ওই ইনভেস্টমেন্ট থেকে যাতে আমরা পৃথিবীর যাতে কোনো ক্ষতি না করি, আমরা সোশ্যাল এবং আমাদের গভর্নেন্সে যাতে কোনো ক্ষতি না হয়, শুধু ইকোনমিক কনসিডারেশনই আমরা এখন চিন্তা করছি না। আমরা এখন চিন্তা করছি যাতে আমাদের লং টার্ম যাতে আমাদের পৃথিবীটা বেঁচে থাকে, এই যে এই জিনিসটাই আমাদের ইনভেস্টমেন্টের মধ্যে এখন চলে এসছে। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি শুধু একটা জিনিস বলবো যে আমাদের বাংলাদেশেও আমাদের এই যে আমাদের কনসার্ন, এটা অলরেডি এটা আমরা আমাদের কিনুট পেপারের মধ্যে দেখেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এটা নিয়ে অনেক কাজ করেছেন। এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট তৈরি করেছেন। এবং এবং বাংলাদেশ ব্যাংক থেকে সাস্টেইনেবল ফাইন্যান্স পলিসি ফর ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস একটা পলিসি, কম্প্রিহেন্সিভ পলিসি দেওয়া হয়েছে। এবং এই পলিসিটা 2020 সালে ইস্যু করা হয়েছে। সো এই প্রেক্ষাপটে এখন আমরা মনে করি যে আমাদের ক্যাপিটাল মার্কেট কে আমরা কিভাবে এটার সাথে সম্পৃক্ত করতে পারি, এবং ক্যাপিটাল মার্কেট এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভের জন্য ক্যাপিটাল মার্কেট একটা বড় ভূমিকা রাখতে পারে। এবং এই প্রেক্ষাপটে আমি এখন প্রথমেই আজকের এই কিনুট পেপার উপর আলোচনার জন্য আমি রিকোয়েস্ট করব মিস্টার নাসিরউদ্দিন চৌধুরী। মিস্টার নাসিরউদ্দিন চৌধুরী, প্লিজ আমাদের একটু টাইমের দিকটা একটু প্লিজ খেয়াল রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দাদা। আজকের উপস্থিত সভাপতি এবং বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। তারেক ভাইয়ের যে স্লাইড শো ছিল, সেখানে প্রথম স্লাইডটাই খুব ইম্পর্টেন্ট ছিল, যে আসলে আমাদের ব্যবসাটা এখন প্রফিট ম্যাক্সিমাইজিংটা আমাদের ব্যবসার উদ্দেশ্য হওয়া উচিত না। প্রফিটটা একটা উদ্দেশ্য, কিন্তু আমাদের মেইন হচ্ছে যে আমরা যেই পৃথিবীতে যেখানে আমরা ব্যবসা করব, যে সোসাইটিকে নিয়ে আমরা ব্যবসা করব, তাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় এবং আমাদের বাসযোগ্যতাটা যাতে কোনো মতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং সেটার জন্যই এই সাস্টেনেবল ফাইন্যান্স আসে। আমাদের বাংলাদেশ ব্যাংকও আমাদের সরকারের উদ্দেশ্য এবং ইচ্ছাকে প্রতিফলিত করার জন্য আমাদের ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে, ক্যাপিটাল মার্কেটে ফাইন্যান্সিং এবং ইনভেস্টমেন্টটা যাতে সাস্টেনেবল ফাইন্যান্সের পলিসি অনুযায়ী হয়, সেজন্য 2020 সালে একটা পলিসি দিয়েছে। এই পলিসির মেইন যে তিনটা জিনিস সেখানে, যেটা হচ্ছে ইকোনমি, সোশ্যাল এবং গভর্নেন্স, এই তিনটা যেটা ইন্টারন্যাশনালিও স্বীকৃত। এবং সেখানে এটা হলো আসপেক্ট, এবং এই সাস্টেনেবল ফাইন্যান্সের তিনটা আবার সাবসেটও করেছে, যেখানে গ্রিন ফাইন্যান্স, সাস্টেনেবল লিঙ্ক ফাইন্যান্স এবং আদার সাস্টেনেবল লিঙ্ক ফাইন্যান্স আসছে। ওখানে আরেকটা জায়গায় আসছে যে আমরা কটেজ এবং মিডিয়াম স্মল ইন্ডাস্ট্রি গুলাকে কিভাবে আমরা গ্রিন ফাইন্যান্সের আওতায় আনতে পারি, এবং আমরা কিভাবে আমাদের ব্যবসাকে যাতে আমাদের পরিবেশের ক্ষতি না করে এবং আমাদের অ্যাক্টিভিটি গুলোকে যাতে আমাদের সোশ্যালি, আমাদের সোশ্যাল যারা আমরা যারা মানুষ আছি, এবং এদের ভিতরে যদি ইনইকুয়ালিটি গুলো যাতে আমরা দূর করতে পারি, এই অ্যাক্টিভিটি গুলোকে জোর দেওয়া হয়েছে। তা আমরা যেহেতু ক্যাপিটাল মার্কেটের সাথে সম্পৃক্ত, আমরা কিভাবে ক্যাপিটাল মার্কেটে বেনিফিট নিতে পারি, আমি সেই আঙ্গিকে দু একটা কথা বলতে চাই। আমরাও মনে করি যে আমাদের ফাইন্যান্স কোম্পানিগুলোকে, যে বাংলাদেশ ব্যাংক তার ফাইন্যান্সিয়াল রিপোর্টে, স্পেশালি ব্যাংক এবং এনবিএফএ গুলোতে ফাইন্যান্সিয়াল রিপোর্টে একটা পার্ট সাস্টেনেবল ফাইন্যান্সের উপর একটা কম্প্রিহেনসিভ রিপোর্ট করার জন্য একটা ধরনের গাইডলাইন আছে। আমরা মনে করি আমাদের লিস্টেড কোম্পানিগুলোকেও এই ধরনের একটা গাইডলাইন দিয়ে তার সাস্টেনেবল ফাইন্যান্সের সাথে তারা কতটুকু সম্পৃক্ত, সেটা একটা রিপোর্ট আসুক, এবং সেখান থেকে একটা গ্রেডিং করে আমরা আমাদের লিস্টেড কোম্পানিগুলো যদি একটা
প্যারামিটার করে দিতে পারি যে ওকে 100 এর ভিতরে 60 স্কোর করলে দিস ইজ সাস্টেনেবল কোম্পানি এবং একটা মার্কিং থাকলো। আমরা যদি ওই ধরনের একটা লিস্টেড কোম্পানির মধ্যে আমরা যদি 65 সাস্টেনেবল করতে পারি, তাহলে আমরা এগুলোর উপর বেস করে আমরা কিছু যারা মার্কেট প্লেয়ার আছে আমরা কিছু প্রোডাক্ট আনতে পারি। যেমন আমরা মিউচুয়াল ফান্ড আনতে পারি, ওকে আমার মিউচুয়াল ফান্ডে সাস্টেনেবল মিউচুয়াল ফান্ড, হ্যাঁ, যেসব কোম্পানিগুলোতে এই প্রিরিকুইজিট স্কোরিং গুলা করতে পেরেছে তারা সেটা হতে পারে। এছাড়া আরেকটা জায়গায় আমরা করতে পারি, আমরা ধরেন এই যে সাস্টেনেবিলিটির ইস্যুগুলো এক্সপেন্সিভ অলসো, আমার প্রফিটকে আমার অনেক ক্ষেত্রে আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে আমার কম্পিটিটর থেকে। সেক্ষেত্রে আমরা যখন লিস্টেড হব, আমাদের লিস্টিং হওয়ার সময় কিছু ক্রাইটেরিয়া আছে ভ্যালুয়েশনের ক্ষেত্রে, ওকে, যে এক সাধারণরা যে ভ্যালুয়েশনটা পায় সাস্টেনেবল ফাইন্যান্সের মাধ্যমে যদি কোনো কোম্পানিগুলো যদি ক্যাপিটাল মার্কেটে আসতে চায়, আমরা সেখানে একটা সেপারেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা সেপারেট ওয়েটেজ দিতে পারি। ওকে, এই অন্য কোম্পানি যদি 30 টাকা পেত, একে আরো হয়তো 0.25 বাড়তি ওয়েটেজ পাবে। এই ধরনের ভাবে যদি আমরা ইনসেন্টিভাইজ করতে পারি তাহলে আমরা উপকৃত হব। আর একটা জিনিস হলো আমাদের ইনভেস্টরদেরকে আমরা কিভাবে এই রিস্কটা বোঝানো, যেমন যে আমরা ধরেন যে একটা টেক্সটাইলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলছি, আপনি একটা টেক্সটাইলে বিনিয়োগ করলেন, ডাইং ফ্যাক্টরিতে করলেন, কিন্তু এই ডাইং ফ্যাক্টরিটা তার এনভায়রনমেন্ট রিলেটেড যে ইটিপিটা করা দরকার ছিল, তার ডাইং এর বর্জ্যগুলো যে প্রপারলি ট্রিট করা দরকার ছিল সেই কাজটা করছে না, কিন্তু আপনি সেখানে বিনিয়োগ করেছেন, আপনি একটা রিস্কে বিনিয়োগ করে ফেলেছেন। কারণ এই কোম্পানিটাতে যে কোনো সময় সরকার ইম্পোজ করে বন্ধ করে দিতে পারে। সেম অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের চামড়া শিল্প, যেখানে অত্যধিক কেমিক্যাল ইউজের আছে যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, সেটা সেসব জায়গায় যদি আমরা ইনভেস্ট করি, আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে আমরা একটা ভালনারেবল জায়গায় ইনভেস্ট করেছি, ভবিষ্যতে এখানে আমাদের যে কোনো একটা রিস্ক এসে যেতে পারে। এছাড়া বেনিফিটটা কি আছে, আমরা যদি এগুলিকে এই সাস্টেনেবিলিটি পলিসিগুলো যদি আমরা ফলো করি, যেটা তারেক ভাইয়ের প্রেজেন্টেশন থেকে আসছে, সবচেয়ে বড় যেটা হচ্ছে ইনইকুয়ালিটিটা যেটা সোশ্যাল সমাজের মধ্যে আছে সেটাকে আমরা দূর করা। আমাদের জেন্ডার যে একটা ইনইকুয়ালিটি আছে সেটা দূর করতে পারলে, আমাদের মহিলাদেরকে যদি বেশি করে আমরা কর্মক্ষম করতে পারি, আমাদের যদি এমপ্লয়মেন্ট বেশি করতে পারি, আমাদের কিন্তু একটা বিশাল অংশ এমপ্লয়মেন্টের ভিতরে আসবে এবং সেটা আমাদের সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে আমরা উপকৃত হবে। তো আমি আমার সহজ করে বলার চেষ্টা করেছি বিনিয়োগকারীরা যাতে জিনিসগুলো বোঝে। আমি আর দীর্ঘায়িত করব না, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসির সাহেব। এই পর্যায়ে আমি মিস্টার মোহাম্মদ মনিরুজ্জামানকে অনুরোধ করছি যাতে একটু ক্যাপিটাল মার্কেটে কিভাবে আমরা সাস্টেইনেবিলিটির ডেভেলপমেন্ট গোলটাকে অ্যাচিভ করতে পারবো, ক্যাপিটাল মার্কেট কিভাবে হেল্প করতে পারে এই একটু হাইলাইট করার জন্য। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই সাস্টেনেবল ফাইন্যান্সিং এর কনসেপ্টটা বা ওভারঅল যে থিওরিটিক্যাল প্যারাডাইমটা, এই জিনিসটা রিলেটিভলি নতুন এবং বাংলাদেশের মার্কেটে এই জিনিসটা আমাদের জন্য একটু রিলেট করা, মানে এর আগে কখনো আলোচনা হয়েছে বলে সাস্টেনেবল ফাইন্যান্স একটা ন্যাশনাল লেভেলে এটা আমার চোখে পড়েনি। তো সাস্টেনেবল ফাইন্যান্স জিনিসটাকে যদি রিলেট করতে হয় মানে আমাদের গ্রাউন্ড সিনারিওর সাথে, নাসির ভাই খুবই সুন্দরভাবে সহজ ভাষা কিছু কথাবার্তা বলে দিয়েছেন। সাস্টেনেবল ফাইন্যান্সের 3টা কি পিলার্স আছে। তারা বলছেন যে এখানে এনভায়রনমেন্টকে আপনার দেখতে হবে, ইএসজি এনভায়রনমেন্ট দেখতে হবে, মানে ক্লাইমেট কে আমরা পলিউট করছি কিনা, যে কোম্পানিটা মানে ফাইন্যান্স করছে, কে ফাইন্যান্স করছে, ব্যাংক করছে অথবা বন্ডের মাধ্যমে একটা ফাইন্যান্সিং হচ্ছে, অথবা সেকেন্ডারি মার্কেটে আমরা ইনভেস্টররা বিনিয়োগ করছি। তো সাস্টেনেবল ইনভেস্টমেন্ট বা সাস্টেনেবল ফাইন্যান্স সেই সব কোম্পানিগুলোতেই করা উচিত যারা এই ইএসজির যে 3টা পিলার আছে এই 3টা পিলারটাকে মেনটেন করে বা তার সেগুলোকে রেসপেক্ট করে। ইতে এনভায়রনমেন্ট গেল, এসতে হচ্ছে সোশ্যাল। সোশ্যাল মানে হচ্ছে যে আমরা পিপলকে প্রায়োরিটি দিচ্ছি, আমরা নারী পুরুষের মধ্যে যে সমতা, বেতন বা তাদের ট্রেনিং বা তাদের সম্পৃক্ততা সোসাইটির সাথে, সেই জিনিসটা আমরা দেখছি। আর সব থেকে শেষের যে পয়েন্টটা, এটা গ্লোবালি খুবই কম ডিসকাশন হয়, কারণ গভর্নেন্স,
গভর্নেন্সটা হয়তো বা তারা একটা অ্যাডভান্স লেভেলে চলে গেছে, কিন্তু বাংলাদেশের জন্য প্রবাবলি এই গভর্নেন্স লেভেলটা এটা সব থেকে আগে আসা উচিত। কারণ এই গভর্নেন্স লেভেলের উপরে নির্ভর করছে যে টোটাল গভর্নমেন্টের ট্যাক্স কালেকশন কত হচ্ছে, এবং এই ট্যাক্সটা গভর্নমেন্ট কিভাবে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য এটা ব্যবহার করতে পারে। সো এই যে ইএসডি যে প্রোডাক্টগুলো কি, প্রোডাক্টগুলো যেটা গ্লোবালি দেখা গেছে যে বর্তমানে প্রায় 2.5 ট্রিলিয়ন ইউএসডি হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ ফান্ড গুলো আছে, যারা কিনা এই ইএসজি প্রোডাক্টটা ইএসজি ফোকাস আর কি। সো ইনভেস্টররা এই ইএসজি ফোকাস ফান্ড গুলোতে ইনভেস্ট করছে। তাছাড়া প্রায় 1 ট্রিলিয়ন ডলার বন্ড এবং লোন বুক থেকে এই ফাইন্যান্সিংটা হয়েছে। সো বাংলাদেশ ব্যাংক অলরেডি হ্যাজ গিভেন এ গাইডলাইন, বাট আমাদের ক্যাপিটাল মার্কেট সাইডে যে জিনিসটা হতে পারে যে আমরা শুনি যে গ্রিন বন্ড, তারপরে আমরা শুনি ইম্প্যাক্ট ফাইন্যান্সিং, এই জিনিসগুলো একটা ইনিশিয়েটিভ, ইম্প্যাক্ট ফান্ডের একটা ইনিশিয়েটিভ আমি দেখেছিলাম, এখনো সেটা প্রবাবলি ম্যাটেরিয়ালাইজ হয়নি। সো ইনভেস্টররা আমরা আমাদেরকে প্রোডাক্ট এই ভ্যারাইটি গুলো দিতে হবে। এখন আমরা যে 300-350 কোম্পানি আছে তার মধ্যে আমরা জানি না যে এরা কতজন আসলে ইএসজি যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো কতটুকু তারা সফলভাবে তারা কমপ্লাই করছেন। নাসিবা যেটা সাজেশন দিয়েছেন আমি কমপ্লিটলি এন্ডোর্স করি যে এটা অ্যানুয়াল রিপোর্টের একটা পার্ট হতে পারে, এবং স্কোরিং গুলো সহজভাবে যদি কোনো একটা জায়গায় দেখা যায় যে এসিসির ওয়েবসাইটে বা ঢাকা স্টক যে ওয়েবসাইটে যে ইএসজি স্কোরিংটা কি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই কোম্পানিটা কতটুকু সাস্টেনেবল লি রান করছে। আমার মনে হয় এই ব্যাপারে সব থেকে বড় জিনিসটা যেটা আমি বলতেছিলাম যে গভর্নেন্স। সো গভর্নেন্স ইস্যুতে যে জিনিসটা এটা বাংলাদেশের সব থেকে বড় যে জিনিসটা এটা দেখার বিষয় হতে পারে সেটা হচ্ছে যে যেই আমাদের যে রিপোর্টিং, যেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা আমাদের তো আমরা জানি যে এখানে অনেক ইমপ্রুভ করার সুযোগ আছে। বুকস অফ অ্যাকাউন্টস নিয়ে আইসিএবি এখানে কাজ করছে, বাট এখনো হয়তো বা দেখা যাবে যে অনেকগুলো কোম্পানির অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটার মধ্যে একটা পার্শিয়ালি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের সাথে এটা রিপোর্টিং হয়, ইন্টিগ্রেটেড হয়, বাকি কিছু অ্যাকাউন্ট আনরিপোর্টেড থেকে যায়। সো এই অ্যানোমালি গুলো যত গভর্নেন্স লেভেলটা ইমপ্রুভ করবে তত তাড়াতাড়ি এই জিনিসগুলো ইমপ্রুভ করবে, এবং এটা সোসাইটিতে এটার ম্যাসিভ ইম্প্যাক্ট আছে, বিকজ গভর্নমেন্টের ট্যাক্স জিডিপি কালেকশন রেশিওটা অনেক বেড়ে যাবে। আর আরেকটা যে বিষয় গভর্নেন্স লেভেলের যে বেসিক যে জিনিস, যে এনফোর্সেবিলিটি অফ দ্য লজ, হ্যাঁ, এটা বা এনফোর্সেবিলিটি অফ এ কন্ট্রাক্ট। যেমন ধরেন আমার সাথে আরেকজনের XYZ এর একটা কন্ট্রাক্ট হলো, এই কন্ট্রাক্টটা ব্রিচ হলে আমি যদি এটা এনফোর্স করতে দীর্ঘ সময় লেগে যায়, হ্যাঁ, বাংলাদেশের লিগাল সিস্টেমে, তখন এটার আসলে যে আইনের শাসনটা সেই সেই জিনিসটা এস্টাবলিশ হওয়া কষ্টকর হয়ে যায়, এবং তখন ভালো জিনিসগুলো সোসাইটিতে ফ্লোরিশ করে না, এবং খারাপ ম্যাল প্র্যাকটিসেস গুলো তখন সোসাইটিতে দানা বাঁধে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। রেগুলেটরের জন্য যে রোলটা আইএসকো বলছেন যে ইনভেস্টর এডুকেশন, প্রবাবলি দিস ইজ ওয়ান অফ দ্য ফোরামস যেখানে আজকে এই আলোচনাটা হলো। সো ইনভেস্টর এডুকেশনের প্রতি আইএসকো অনেক গুরুত্ব দিয়ে আসছে। ইনভেস্টররা কিভাবে বুঝতে পারবে সহজে যে কোন কোম্পানিটা আসলে এটা তারা সাস্টেনেবলি রান করছে এবং কোনটা রান করছে না, সেটা সহজভাবে প্রকাশ করা, এটার উপর ফোকাস দেওয়া যেতে পারে। এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিস্টার মনিরুজ্জামান এন্ড মিস্টার নাসির। আমি আমাদের আলোচনা পর্ব এখানেই শেষ করলাম। এখন মইনুল প্লিজ, আপনি প্লিজ প্রসিড। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কমিশনার বিএসিসি ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি চেয়ারম্যান ডিএসি মোহাম্মদ ইউনুসুর রহমান স্যারদের নিয়ে ভাইস চেয়ারম্যান সিডিবিএল ও পরিচালক CCBL জনাব মুরুল ফজল বুলবুল স্যারকে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি।
Hear me? Nahmadu wa nusalli ala rasulihi kareem. Salatu salam ala rasulil amin. Wise men talks because they have something to say. Fools talks because they have to say something. According to Barnard Shaw, I must remember this English saying. প্রথম আমরা ঠিক করলাম যে শেখ কবির সাহেব প্রিজাইড করবেন, আমার চেয়ারম্যান। উনি আমেরিকা থেকে এসে পৌঁছেননি এখনো। তারপরে ঠিক করলাম সিসিবিএল এর চেয়ারম্যান সাহেব সালাম শিকদার সাহেব, যে সেক্রেটারি মেম্বার ছিলেন, উনি করবেন। ওনারও একজন নিকট আত্মীয় আমাদের এনি রহমান, প্রধানমন্ত্রীর নিকট আত্মীয়, উনি কালকে সম্ভবত পরশুদিন রাত্রে ইন্তেকাল করেছেন, ওই এলাকার সংসদ সদস্য। ওখানে ওনার যেতে হলো, তাই আমার উপর এসে চাপছে। হয়তো আমি অন্য সময় হলে সবার আগে বক্তৃতা দিতাম, দুইটা কথা শুনতাম, বলতাম, কিন্তু আমার এমন এক সময় বক্তৃতা দিতে হবে যখন সন্ধ্যাবেলায় আর কেউ বক্তৃতা দেওয়ার জন্য কেউ থাকবে না। আর এখানে চিফ গেস্ট যিনি আছেন, উনি এত ব্রিলিয়েন্ট এবং ডেভোটেড গেস্ট আমাদের আজকে আমাদের ডিস্ট্রিক্টের মেম্বার মহোদয়। আমরা একই সময় বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একই ফ্যাকাল্টির। তো সুতরাং ওনার অনেক সময় দরকার, আমি জানি না কতটুকু সময় আমরা দিতে পারবো। বিশেষ অতিথি হিসেবেও শামসুদ্দিন সাহেবের সাথে এখন আমাদের সামনে আছেন সাবেক ব্যাংকিং সচিব ইউনুসুর রহমান সাহেব। উনিও দীর্ঘদিনের আমাদের বড় ভাই এবং 82 ব্যাচের বিসিএস ক্যাডারের উনি একজন কমিটেড এবং ডেভোটেড সিভিল সার্ভেন্ট। ব্যাংকিং সচিব হিসেবে ওনার সাথে আমি অনেক কাজ করেছি, বিশেষ করে মোহিত স্যারের কারণেই, কারণ আমিও ব্যাংক অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের চিফ কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম। আর সবার আগে যেটা বলতে, ডক্টর তারেক যে বক্তব্য দিয়েছেন এবং সময় নিয়ে হলেও 1 ঘন্টার ভিতরে কিন্তু আজকের অনুষ্ঠানের মূল জিনিস অলরেডি তুলে ধরেছেন। আর এখন বাকিটা আমাদের 2 গেস্ট তুলবেন, মাগরিবের আজান হবে। আমরা বক্তব্য, আমার আর সভাপতির বক্তব্যর কিছু নেই। আর বিশেষ করে আমি বিশেষ ধন্যবাদ জানাতে ডিসকাশনদের, ওনাদের আমরা 20 মিনিট সময় দিছিলাম, কিন্তু আমার মনে হয় ওনারা 15 মিনিটের কম সময়ের ভিতরে যেটা শেষ করেছেন, যেটা অত্যন্ত বাংলাদেশের জন্য শিক্ষণীয়। অন্তত এই সাস্টেনেবল ফিনান্স, সাস্টেনেবল এই মডেলস অফ যে মানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। অলরেডি আজান হচ্ছে, তো আমার মনে হয় না আমরা হয়তো অন্য সময় হলে লং টার্ম হলে হয়তো আমরা করতাম, চায়ের বিরতি দিতাম। ডক্টর তারেক সাহেব, আমি খুবই কৃতজ্ঞ যে আমার ভাই ডক্টর তারেক সাহেব অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এটা আমরা ছাপিয়ে আমাদের সব ব্রোকার হাউস এবং আমাদের সব কনসার্ন সবাইকে দেব, যেখানে চিফ গেস্টের বক্তব্য থাকবে, যেখানে মূল বক্তব্যগুলি এসেছে। আমি আর করতে চাচ্ছি না। কোরআন শরীফের একটা আয়াত আমি কিন্তু বলতে চাচ্ছি, জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা নামটা ভুলে গেলাম সূরাটার। জাহারুল ফাসাদু, যত রকম বিপর্যয়, ফিল বাররি ওয়াল বাহরি, আকাশে বাতাসে এবং মাটিতে, অন্তরিক্ষে পানিতে, সব তোমাদের মানুষের হাতের সৃষ্টি। আমি ডক্টর তারেককে বলছিলাম আমাদের সিসিবিএল এর মিটিং এ, এই ওনাদের এইটা কিন্তু বোঝা হয়ে যাচ্ছে। আমি 99 সালে যখন একটা ব্যাংক করলাম আমরা কয়েকজনে, তখন আমরা প্রথম মিটিংই আমার বন্ধুদের সাথে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হলো যে প্রথম মিটিংই এটা কালচার হয়ে গেল যে প্রথমবার আমরা লাভ করলাম 22 কোটি টাকা, কয়েক মাস পাইছিলাম 99-এ। 2000 সালে এসেই আমরা বলে দিলাম 100 কোটি টাকা। এইভাবে এইটা এখন 800 কোটি টাকা এসে ঠেকছে। তার মানে প্রথমেই আমরা বলে দেই 800 কোটি টাকা লাভ করতে হবে এমডি সাহেব, তারপরে চলে বলগাহীন ঘোড়া। 90 সালের এই গণতন্ত্রের অভিযাত্রার পরে এই অভিযাত্রা শুরু হয়েছে, লোভের অভিযাত্রা, হ্যাঁ, লুটের অভিযাত্রা, এই সমস্ত কিছু কিন্তু শুরু হয়ে গেছে গণতন্ত্রের অভিযাত্রার পরে। যদিও আমি এই অভিযাত্রার একজন সারথি, 90-এর দশক জুড়ে ডক্টর শামসুদ্দিন সাহেব জানেন, বা সাইফুর রহমান সাহেব, বা আমাদের সৌরবাবু বা ফরাজ সাহেব, সবাই, যে আমরা সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করার জন্য আমরা এক ঝাঁক তরুণ সেদিন সামরিক শাসনের বিরুদ্ধে লড়েছিলাম। কিন্তু গণতন্ত্রের শাসন আনার পরেও মনে হলো যে এটা নতুন দেশ এসেছে, নতুন অর্থনীতি, নতুন ব্যবস্থাপনার, গণতন্ত্রের সব ঠিকই আছে, কিন্তু এই জিনিসগুলিও কিন্তু বেড়ে চলছে। আজকে মানুষে মানুষে বিপর্যয়, আজকে মানুষে মানুষে অবিশ্বাস এবং লোভের এই সীমানা,
যে এটা কিন্তু আমি শেষ করতে চাচ্ছি শুধুমাত্র একটা প্রাসঙ্গিক কথা বলি। মদিনায় যখন আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, তখন ওনারা বেরিয়ে পড়তেন পাশের গ্রামগুলিতে কাজ করতে। তো এরকম হযরত আলী খুব শক্তিমান লোক ছিলেন, আপনারা জানেন, এবং ওনারা কয়েকজন যারা মক্কা থেকে চলে এসেছেন একটা খামারে কাজ করতে গেছেন, 5 জনে কাজ করছেন, এক ছা গম পাবেন, গম মানে তো জব পাবেন, এক ছা মানে 3.5 কেজি বা 4.5 কেজির মতো এখনকার মাপে। তো ওই কৃষকের মালিক খুব পছন্দ হয়েছে হযরত আলীর কাজে, তো বলছে, বাবা তুমি তো আর 1 ঘন্টা আছে, তুমি 1 ঘন্টাই কাজ করে যাও, তোমাকে সারাদিনে যা কাজ করে যা পাইছো 1 ঘন্টা আমি তাই তোমাকে দিয়ে দেবো। হযরত জন্য এনাফ ইজ এনাফ, আমাকে তুমি যে 4.5 কেজি চাল দিচ্ছ, 1 ছা দিচ্ছ, তাতে আগামী 2 দিন আমার চলবে। এখন আমি বাসায় যাব, গোসল করব, আমার মাত্র 2টা ছেলে মেয়ে, এর আগামী 2-3 দিনে দেখাইতে পারবে, আমি আজকে কেন আগামী 2 দিনও কোনো কাজ করবো না। সুতরাং এই যে জিনিসগুলি, এগুলি কিন্তু শিক্ষণীয় আছে। যাই হোক, আমি আমার বক্তব্য, সভাপতির বক্তব্য আর দিয়ে আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাচ্ছি না। অত্যন্ত ইডি সাহেবরা, আমাদের সাইফুর রহমান সাহেব, আমাদের বন্ধুরা, ভাইরা, সব ইডি সাহেবরা আসছেন, আমাদের আমাদের এক্সচেঞ্জ হাউসের প্রতিনিধিরা এসেছেন, ব্রোকার হাউসের আসছেন। আরো আমি মনে করি যে আপনাদের এই আজকের উপস্থিতি আমাদের উৎসাহিত করবে, এবং CDBL CCBL দুইটার সাথে আমরা যুক্ত। 2 MD সাহেব, আমাদের 2জন ব্রিলিয়েন্ট MD, যারা অবশ্য স্যাক থেকে এসেছেন। হ্যাঁ, তো সুতরাং আমাদের একটা ভালো শিবলি সাহেব, শামসুদ্দিন সাহেবদের নেতৃত্বে একটা ব্রিলিয়েন্ট স্যাক এবং ডেভোটেড কমিশন কাজ করছে, এবং এরও এক ঝাঁক মানুষ যারা অনেকদিন ধরে কাজ করছে, আমাদের কেয়ারিং রেগুলেটর। তো সুতরাং তাদের নেতৃত্বে এই মার্কেটটা সাস্টেইনেবল হবে, আমাদের মানুষের মাঝে প্রভাব বিস্তার করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। এবং শেষে বলতে, 1962 সালে প্রেসিডেন্সিয়াল স্পিচে প্রেসিডেন্ট কেনেডি যেটা বলেছিলেন, আজকের এই অনুষ্ঠানের এটাই মেসেজ, আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। প্রেসিডেন্ট, রোমান্টিক প্রেসিডেন্টকে অনেকভাবে মানুষ চিত্রিত করলেও তার এই বক্তব্য, তার এই ছোট্ট একটি কথা, তোমার দেশ তোমাকে কি দিতে পারলো এটা তুমি কখনো চিন্তা করো না, তুমি তোমার দেশকে কি দিতে পারলা সেটাই তুমি বিবেচনা করো। 62 সালের পর থেকে এটাই উচ্চারিত হচ্ছে আজকের অনুষ্ঠানের CDBL এর পক্ষ থেকে, CCBL এর পক্ষ থেকে আমাদের এটাই মেসেজ। আমি প্রথমে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের মাননীয় চেয়ারম্যান এবং সাবেক ব্যাংকিং সচিব, আসলে এটা ব্যাংকিং সচিব বলাটাও ভুল, FID সেক্রেটারি, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, তো আমাদের ইউনুসুর রহমান সাহেব বক্তব্য রাখবেন। তারপরে আমাদের প্রধান অতিথি বক্তব্য ইউনুসুর রহমান স্যার, প্লিজ 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 ক্যারি অন প্লিজ উইথ এ বিগ হ্যান্ড প্লিজ। আমি 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 জি 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 আমি বাইরে যারা আছেন তাদেরকে ভিতরে আসার জন্য অনুরোধ করব, বা অন্তত বাইরে কথা বললে আমাদের অনুষ্ঠানটা একটু হয়। আমাদের প্রিয় বন্ধুদের বলবো, পার্টিসিপেন্ট, আমাদের সাংবাদিক বন্ধু বা আমাদের যারা অতিথি আছেন, দয়া করে আসবেন, প্রধান অতিথি বিশেষ অতিথি কথা শুনবেন, ইটস অনার অফ আর কি। হ্যাঁ, প্লিজ প্লিজ জয়েন উইথ আস। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ার্ল্ড ইনভেস্টর উইক, আজকে সমাপনী অনুষ্ঠান। আমরা বোধহয় বাংলাদেশে এটা 1 সপ্তাহের চেয়ে বেশি সময় ধরেই করছি। যদিও অনুষ্ঠান মালাগুলো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নির্ধারণ করে দিয়েছে কোন অর্গানাইজেশন কোন বিষয়ে আলোচনা করবে। তো যাই হোক, আজকের এই সমাপনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সুধী মণ্ডলী, একদম সংক্ষিপ্ত মানে অ্যাড্রেস করলাম এই জন্য যে সময় বাঁচবে। তো আমি যেহেতু এই অনুষ্ঠান শেষ করে আমাদের যারা নামাজ পড়বেন তাদের নামাজ পড়ার সময় রাখতে চাই, সেইটা মনে করে শুধু এইটুকু বলবো, আমরা 1 সপ্তাহ যাবত অনেকগুলো অনুষ্ঠান করেছি, বিভিন্ন অর্গানাইজেশন করেছে, সেগুলো বিভিন্ন থিমের উপরে আলোচনা হয়েছে। সেই আলোচনা থেকে আমরা যেসব বিষয়বস্তু পেয়েছি, যেগুলো আমাদের গ্রহণ করা উচিত, সেগুলো আমরা গ্রহণ করব এমনটা আশা করি। আর আমি একটা জেনারেল কমেন্ট করতে চাই, যেদিন উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে, সেই দিন কমিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার রেজাউল করিম সম্ভবত কথা বলছিলেন, আমি যদি নামটা ভুল না করে থাকি। তিনি একটা রেফারেন্স দিয়েছিলেন যে আইএসকোর থেকে এই ওয়ার্ল্ড ইনভেস্টর ডেতে কি কি করা উচিত, এর থেকে কি কি শিক্ষণীয় আমাদের গ্রহণ করা উচিত, সেটা সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। আজকে ডক্টর তারেকও সেটার সম্পর্কে কিছুটা ইঙ্গিত করেছেন।
তা আমি বলবো যে আমাদের সবগুলো কার্যক্রম থেকেই কিন্তু আমাদের কিছু শিক্ষার বিষয় থাকে। তো আমি ওই সেদিন রেজাউল করিম সাহেবের বক্তব্যের পরে আমি আবার একটু ওয়েবসাইট ওইটা দেখার চেষ্টা করেছিলাম। তো দেখে আমার ভালো লাগলো, আপনি যেটা বলেছেন যে এটা একদম ইন্টারন্যাশনালাইজ করে সারা বিশ্বের জন্য যেমন প্রযোজ্য হয়, এই রকমের কিছু কথা এখানে আছে। এবারের থিম দুটো, একটা হলো ইনভেস্টার্স রেজিলিয়েন্স, অ্যানাদার অন সাস্টেইনেবল ফিন্যান্স। ইনভেস্টর রেজিলিয়েন্স সম্পর্কে দেখলাম সেখানে 6টা পয়েন্ট বলা আছে এবং সাস্টেইনেবল ফিন্যান্স সম্পর্কে 4টা পয়েন্ট বলা আছে। আমার বিশ্বাস যে এইগুলো যদি আমরা বাংলাদেশের মতো বাংলা ভাষায় আমাদের কালচারের সাথে আমাদের সংস্কৃতির সাথে মিলিয়ে এটা বাংলায় অনুবাদ করে যদি এটা সকল ইনভেস্টরদেরকে দেওয়া যায়, আমাদের সকল ইনভেস্টরই তো ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, তাহলে তার থেকে তারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। তো আমি অলরেডি আমাদের ডিএসসি ম্যানেজমেন্টকে বলেছি যে এটা আপনারা সুন্দরভাবে একটু বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের সাথে তাল মিলিয়ে। তারপরে প্রয়োজন হলে আমাদের যারা সুপার রেগুলেটর অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের একটু সম্মতি নিয়ে এটাকে একটা লিফলেট আকারে ছাপিয়ে যদি আমরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের কাছে আমাদের ট্রেক হোল্ডারদের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করি, তাহলে আমি বিশ্বাস করি যে এই ইনভেস্টর উইক যেটা আমরা পালন করলাম এখান থেকে আমরা বোধহয় কিছু শিখতে পারবো, আমাদের কিছুটা কাজে লাগাতে পারবো। আমি মোটামুটি এই একটা অনুরোধ রাখছি এই বিষয়ে। আর বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে, সাস্টেনেবল ফিনান্স সম্পর্কে এখানে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। আমি ডাক্তার তারেককে অশেষ ধন্যবাদ জানাই। তিনি একটা নতুন কনসেপ্ট অত্যন্ত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। বাংলাদেশ ব্যাংকের কিছু কার্যক্রমের কথা বলেছেন যে 2020 সালে তারা একটা সার্কুলারও করেছে, তার পিছনের অনেকগুলো কাজ ছিল। বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট আগে থেকেই ছিল, এইগুলো করতে গিয়ে আমি ওইগুলার স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলাম। সেইখান থেকে আমরা আমাদের চিন্তা ভাবনা এসেছিল যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের বোধহয় আরো গঠনমূলকভাবে কাজ করা দরকার। সেখান থেকেই গভর্নর মহোদয়ের সাথে তৎকালীন আলাপ করেছি। এরপরে 20 সালে আমরা এসে এরকম একটা সার্কুলার পেয়েছি, সেটা আমাদেরকে হেল্প করবে। আমাদের অ্যানাদার ইম্পর্টেন্ট রেগুলেটর অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তার সম্মানিত কমিশনার সাহেব আছেন এবং দেখছি যে হাই অফিসিয়ালরা অনেকেই আছেন। আমি মনে করি যে আপনারাও চিন্তা করতে পারেন যে আপনাদের এন্ডে এই ক্ষেত্রে কিছু একটা ওই রকমের করার সুযোগ আছে কিনা। তো এটা করলে আমি মনে করি আমাদের যে সামনে এগিয়ে যাবে। বাংলাদেশের শেয়ার বাজার যেটাকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জকে যদি আর বেস ধরে বলি, তার বয়স প্রায় 65 বছর। এর মধ্যে প্রথম 40 বছরে আমরা তেমন কার্যক্রম করতে পারিনি। 90 সালের দিকে আমাদের মোটামুটি কার্যক্রম হয়েছে। আমরা এর মধ্যে দুইটা ধাক্কা খেয়েছি। পরিশেষে আমরা এসে মোটামুটি ভাবে এই এখন যে কমিশন আছে তার আগের কমিশন পর্যন্ত প্রচুর আইন কানুন রুলস রেগুলেশন করেছি। এখন লিগাল ফ্রেমওয়ার্ক অত্যন্ত স্ট্রং আমি দেখছি এবং আশা করছি যে আমাদের আইন কানুন হয়ে গেছে। এখন নতুন কমিশন আইনগুলো ভালোভাবে কার্যকর করার জন্য, গভর্নেন্সটা এস্টাবলিশ করার জন্য কাজ করছে। এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেয়ার বাজার সামনের দিকে এগিয়ে যাবে। যত সমালোচনাই হোক না কেন, আমরা স্ট্যাটিস্টিক দিয়ে বোঝাতে পারবো যে বাংলাদেশের শেয়ার বাজার একটু একটু করে হলেও সামনের দিকে যাচ্ছে। আমাদের হয়তো অনেক লিমিটেশনস আছে, ওভার দি টাইম সেগুলো আমরা কাটিয়ে উঠবো। শেয়ার বাজার যে ধারায় আছে এখানে আরো গতি পাবে এবং একদিন রিয়ালি ইট উইল বি দি সোর্স অফ আওয়ার লং টার্ম ফাইন্যান্সিং। এতে বলে আমার কথা শেষ করছি, যেহেতু আমাদের সবাই রাখবে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমি শুধু বলবো গৌতম বুদ্ধ বহু বছর সাধনা করার পরে প্রথম যেটা বলেছিলেন, thousands of candles can be lighted from a single candle. The life of the single candle cannot be shortened for them. Happiness and knowledge and power is such a thing is cannot be discarded by being shared. আমরা যেমন সূরা ফাতিহা দেখি, কোরআন শরীফে প্রথম নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো এবং পড়ো তোমার প্রভু আল্লাহর নামে। তেমন গৌতম বুদ্ধই বলেছিলেন প্রথম যে একটি মোমবাতি থেকে 1000 মোমবাতি জ্বালানো যায়, তাতে একটি মোমবাতির জীবন বেশি ক্ষয় হয় না। জ্ঞান এবং সম্পদ ভাগাভাগি করলে এটার কোনো কমতি হয় না। নিশ্চয়ই আমরা সেই জ্ঞানের আলো ছড়িয়ে দেব, যেটা আমাদের বিশেষ অতিথি বলেছিলেন। আমরাও ডক্টর তারেকের এই বক্তব্যটা এবং আজকের প্রধান অতিথির বক্তব্য সহ এটা ছড়িয়ে দেব। এখন আজকের অনুষ্ঠানের প্রধান স্বজন আমাদের গর্বিত কমিশনার এবং সম্ভবত আজকে থেকে উনি অ্যাক্টিং চেয়ারম্যান সাপোজ টু বি। তো আমাদের ডক্টর শামসুদ্দিন সাহেব প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আজকের এই ইনভেস্টর উইকে। প্লিজ অনারেবল চিফ গেস্ট। অনেক ধন্যবাদ। মাগরিবের সময় আসলে বেশি কথা আমিও বলতে যাচ্ছি, কিন্তু সবার কথা শুনে ইনফ্যাক্ট অ্যাড্রেস করছি না, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি CDBL এবং CCBL কে। এবং
আমার সহকর্মীদেরকে এবং যারা এসছে, কেউ কেউ মনে অনলাইনেও আছে, সবাইকে ধন্যবাদ। অনেক কথা আমি শুনেছি এবং আমার মাথায় বলার মতো বেশ কিছু কথা জমেছে, কিন্তু আমি না বলে একটা জায়গাতেই আমি একটু কথা বলবো। তার আগে দুটো স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিই। একটা হচ্ছে যে 2011 থেকে 20 এই 10 বছরে ন্যাচারাল ক্যালামিটিস এর মৃত্যুর সংখ্যা, যারা এমভিসি কান্ট্রিজ, মোস্ট ভালনারেবল কান্ট্রি, যার মধ্যে বাংলাদেশ একটি, 15 গুণ বৃদ্ধি পেয়েছে, 15 টাইমস বৃদ্ধি পেয়েছে। এবং গত 100 বছরে প্রায় 20 মিলিয়ন মানুষ অতিরিক্ত মারা গেছে বিকজ অফ দিস ক্যালামিটিস, এক্সক্লুডিং আদার man-made calamities like war and other things. So it is a matter. তো সেটাকে অ্যাড্রেস করার জন্যই আমাদের ওয়ার্ল্ড ইনভেস্টর উইকে সাস্টেইনেবল ফাইন্যান্সের কথা বলা হয়েছে, এবং সেখানে ফোকাস করা হচ্ছে এনভায়রনমেন্ট কে ইন পার্টিকুলার, এবং আরো দুটো জিনিসকে অ্যাট দ্য সেম টাইম। এনভায়রনমেন্টের দিকে তাকালে আমাদের অনেকগুলো বিষয় মনে করতে হবে। একটা এক্সাম্পল আপনাকে দেই, যে যদি আমরা প্রোডাকশন বেশি করি, কনজাম্পশন বেশি করি, তাহলে প্রোডাকশন বেশি করতে হবে। প্রোডাকশন বেশি করলে এমিশন বেশি হবে, এনভায়রনমেন্ট নষ্ট হবে। এখন কিছু কিছু পক্ষ আছে যারা বলছে যে যদি এনভায়রনমেন্টকে প্রোটেকশন দিতে হয় তাহলে আমাদেরকে কনজাম্পশন কম করতে হবে, কনজাম্পশন করলে তাহলে প্রোডাকশন কমবে। তাহলে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরির 50 লক্ষ নারী আছে, তাদের কার্যক্ষমতা, তাদের নিয়োগ, তাদের চাকরি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আমি কিন্তু এই এনভায়রনমেন্টের বিপক্ষে নয়, এই আন্দোলনের বা এই ইচ্ছার বা এই প্রচেষ্টার বিরুদ্ধে নয়, কিন্তু এটি কিন্তু আমরা করিনি। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন গুলো কিন্তু আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজ গুলো করেনি, করেছে হচ্ছে উন্নততর বিশ্বগুলো। এখন তাদের এখন উন্নতি হয়েছে বেশ অনেক দূর, কিন্তু আমাদের তো এখন উন্নতি হয়নি। তার মানে যে আমরা এনভায়রনমেন্টকে ফলো করবো তা না, কিন্তু এখন যদি সেটি করতে গিয়ে আমার নিয়োগ কমে যায়, সেটা কিন্তু আমি খুব একটা আগ্রহী নয়। সেখানে আমাকে অবশ্যই নজর রাখতে হবে। যে কারণে কিছু কিছু দেশ, চায়না, ইন্ডিয়া ফর এক্সাম্পল, তারা কিন্তু পার্টিসিপেট করে, এমনকি আমেরিকাও কিন্তু পার্টিসিপেট করেনি অনেক ধরনের এগ্রিমেন্টের ক্ষেত্রে, দে ডিডন্ট সাইন। সো উই হ্যাভ টু রিমেইন অ্যালার্ট। একইভাবে দেখেন সোসাইটির ক্ষেত্রে, আমরা তো রোহিঙ্গাকে আমাদের দেশে আসতে বলিনি, তারা আমাদের দেশে এসেছে, এখন 12-14 লক্ষ রোহিঙ্গা হয়ে গেছে। সেই এলাকাটির কুতুপালং এবং আশপাশ আপনারা যদি গিয়ে দেখেন, একটা গাছ নেই, সব ধ্বংস হয়ে গেছে। সেটি তো গেল এক ধরনের ডাইমেনশন। কিন্তু ওইখানে যে মানুষগুলো ছিল, এখনো তো যে এলাকাতে তমব্রু নাকি যে জায়গাটা, সেখানে গুলি বর্ষণ টর্ষণ হয় মাঝে মাঝে, ওই এলাকাগুলোর মানুষগুলো, আমাদের দেশের মানুষগুলো তাদের খেতে যেতে পারে না, কাজ করতে পারে না। তাহলে সোসাইটিতে এই সমস্ত কারণে কিন্তু যে ইন ডেপথ সোসাইটিটা আছে, যে পার্মানেন্ট সোসাইটিটা আছে, যেটা যে ওইখানকার স্থায়ী আদিবাসী বা বাসিন্দা, তাদেরকে কিন্তু আমরা বঞ্চিত করে দিচ্ছি। সো আমাদেরকে কিন্তু বিয়ন্ড দি বর্ডার দেখতে হবে যদি আমরা সোসাইটিকেও ডেভেলপ করতে চাই। আমি গার্মেন্টস দিয়ে বলেছি, আমি এটা দিয়ে বললাম যে আমাদের বিয়ন্ড দি বর্ডার দেখতে হবে। সিমিলারলি আমাদের নিজেরও কিন্তু অনেক কিছু দেখতে হবে গভর্নেন্সের প্রেক্ষাপট থেকে। যেমন মনে করুন যে আমাদের দেশে অনেক আইন আছে, যেমন ইটের ভাটা কিন্তু যথাযথ করা যায় না, এবং এটার জন্য উপযুক্ত আমাদের এনভায়রনমেন্ট আছে, যে টেকনোলজি আছে, নতুন ভাবে আমরা উৎপাদন করতে হবে, এবং এটা আইন আছে, 2015 সালের একটি আইন আছে। কিন্তু আমরা সেগুলি না করে আগের মতোই কিন্তু ওই কাঠ দিয়ে কিন্তু ইট পুড়াচ্ছি, বানাচ্ছি, এবং সেটাতে পরিবেশের ক্ষতি করছি। অর্থাৎ গভর্নেন্সকে কিন্তু আমরা সেভাবে অ্যাড্রেস করছি না। বড় বড় ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে শুধু করলে হবে না, সার্বিক সবটুকু চিন্তা করেই আমাদেরকে করতে হবে। সেই জন্য যে সকল রেগুলেটরি পক্ষ আছে তাদেরকে একসাথে কাজ করতে হবে। যেমন বাংলাদেশ ব্যাংক, এনবিআর এর একটা বিশাল ভূমিকা আছে, যারা কাজ করবে তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে রাজস্ব প্রেক্ষাপট থেকে। যেমন আমরা আমাদের ক্ষেত্রে করেছি, আমাদের যে গ্রিন বন্ড, ব্লু বন্ড আছে, এগুলোতে কেউ যদি আসে, সেক্ষেত্রে তার চার্জেস রিলেটিভ টু আদার কাইন্ড অফ বন্ড কম আছে। সো উই হ্যাভ ডান আওয়ার বিট ইন দ্যাট সেন্স, বাট দেয়ার আর লট মোর টু ডু। সো যেই বিষয়টা আসলে আমি একেবারেই কমিয়ে ফেলি না, আমাদের ওয়ার্ক চলে যাচ্ছে, এটা হচ্ছে যে গাইডলাইনের কথা অনেকে আমাদেরকে বলেছেন। গাইডলাইন ইজ ভেরি
ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট গাইডলাইন ইজ ইম্পর্টেন্ট। আমিও চাই এই ধরনের একটা গাইডলাইন হোক, কিন্তু গাইডলাইন দিয়ে আমরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে যাই। যেমন দেখেন, আমাদের একটা ছিল যে ইজ অফ ডুইং বিজনেস, এই একটা গাইডলাইন নিয়ে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিগুলো বেশ ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে। এটা অনেক ইনভেস্টমেন্ট আসতো না, এটা সেটা নানাবিধ ঝামেলা আমাদের ক্ষেত্রে কিন্তু হতো। সো আমাদের এই গাইডলাইনটা কিন্তু হোম গ্রোন হতে হবে, আমাদের নিজেদের দেশের প্রেক্ষাপট থেকে চিন্তা করে এই গাইডলাইন্স থেকে বানাতে হবে, যাতে করে যে অন্য কোনো ধরনের ইম্পেটাস এটার মধ্যে পড়ে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে, আমাদের জনগণের নিয়োগকে, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কোনোভাবে যেন রুদ্ধ না করতে পারে, কোনোভাবে যেন ব্যাহত না করতে পারে, সেদিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র গাইডেন্স বলে অন্য কোনো ধরনের গাইডেন্স আমরা নিয়ে নিলাম, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বললাম ফার্স্ট ক্লাস, কিন্তু যেটা আমাদের দেশের ক্ষেত্রে সাবস্টেন্সিয়ালি ফ্যাসিলিটেট করবে না, রাদার আমাদের ইকোনমিক গ্রোথকে ইম্প্যাক্ট করবে, সেক্ষেত্রে আমাদেরকে কশাস থাকতে হবে। অফকোর্স আমাদেরকে এনভায়রনমেন্টাল গাইডলাইন্স তৈরি করতে হবে, যাতে করে আমরা আগাতে পারি। সেক্ষেত্রে একটি জিনিসের ক্ষেত্রে আমাদেরকে মনে হয় ভূমিকা রাখতে হবে আরো বিশেষভাবে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে ইনকর্পোরেট করতে হবে। যদি আমরা চাই যে সাস্টেইনেবল ফাইন্যান্স হবে, একজনকে বাদ দিয়ে বা কাউকে বাদ দিয়ে বা কিছু মানুষকে বাদ দিয়ে কিন্তু সাস্টেইনেবল কখনো হবে না। শুধু কিছু মানুষ বা কিছু প্রতিষ্ঠান বড় হবে, বাকি কেউ হবে না, এই ইনইকুয়ালিটিতে কখনো কোনো প্রোগ্রেস আসলে সম্ভব না। বাংলাদেশের মাইন্ডসেটটাও কিন্তু ওই ধরনের, পলিটিক্যাল মাইন্ডসেট, সোশ্যাল মাইন্ডসেটটাও কিন্তু ওই রকম নয়। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে সাস্টেইনেবল ফাইন্যান্সের ক্ষেত্রে চিন্তা করতে হবে। সেই জন্য প্রয়োজনীয় প্রেক্ষাপট কিন্তু আমাদের আছে। আমাদের দেশের এমন কোনো ইঞ্চি নাই বা সেন্টিমিটার নাই, স্কোয়ার ইঞ্চেস নাই, যেখানে আমাদের ইন্টারনেট নাই, যেখানে আমাদের ইলেকট্রিসিটির accessibility নাই। So we can use many of these facilities that is already there, communication and information and all this kind of thing, যেগুলোকে ইউজ করে আমরা আমাদের সাস্টেইনেবল ফাইন্যান্সকে সব পর্যায়ে মানুষকে যেন শেয়ার করতে পারি, এবং সেইভাবে যেন আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নকে সবার কাছে ছড়িয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা থাকতে হবে। এই কথাটি বলেই আমাদের এই ওয়ার্ল্ড ইনভেস্টর উইকে যারা সমবেত হয়েছেন গত 3 তারিখ থেকে আজ 13 তারিখ, প্রায় 10 দিন ধরে অনেক অনুষ্ঠান আপনারা দেখেছেন এভাবে আয়োজিত হয়েছে, অনেক ভার্চুয়ালি হয়েছে, অনেক গভীর রাতে অনুষ্ঠান হচ্ছে, যেখানে আমি হয়তো পার্টিসিপেট করেছি। সো উই হ্যাভ ডান এ লট অফ ওয়ার্ক এন্ড ইটস এ গুড আইডিয়া যে উই উইল হ্যাভ আ সিনপসিস অফ দ্যাট এন্ড উই ক্যান ডিস্ট্রিবিউট দ্যাট সো দ্যাট এভরিবডি নোজ অ্যাবাউট ইট, এবং সেই কাজটি করতে হবে। আর সবার শেষে একটি কথা আমি সবসময় বলি, যে সবকিছু শিখতে হলে আমাদের একটি ছোট ওয়েবসাইট আছে, finleadbd.com, ফাইন্যান্সিয়াল লিটারেসি বিডি, finleadbd.com। এখানে অনেক তথ্য উপাত্ত আছে রেজিলিয়েন্সকে ফ্যাসিলিটেট করার জন্য। সেখান থেকে আপনারা তথ্য নিয়ে এবং সবাইকে যেন সেই তথ্যগুলো সংগ্রহ করে সেগুলোকে ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারেন, বোথ ফ্রম দি ইনভেস্টর পার্সপেক্টিভ অ্যান্ড অলসো ফর দি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অর সাস্টেইনেবল ফাইন্যান্স পার্সপেক্টিভ, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আদারওয়াইজ এই কোভিড এবং ওয়ার নানাবিধ জিনিস মিলে আমরা কিন্তু আসলে যে উন্নতিগুলো করছি সেদিকে আরো এগিয়ে যেতে পারবো না। আমাদের এমনি ছিল এসডিজি অর্জন করার জন্য $928 বিলিয়ন দরকার ছিল শুধু বাংলাদেশে। আমরা কিন্তু কোভিড এবং এই ওয়ারের ক্ষেত্রে কিন্তু এই $28 বিলিয়ন যে প্রয়োজন ছিল, সেখান থেকেও কিন্তু কিছুটা পিছিয়ে এসেছে, বিকজ আমাদের কাছে টাকা সেভাবে আমরা তৈরি করতে পারি, আমরা আমাদের গ্রোথটা কমে গেছে। সো আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের সিদ্ধান্তগুলো যেন সঠিক হয়, সেভাবে যেন আমরা আগে যেতে পারি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। আসলে অতিথিদেরকে আমরা ফুল দিয়ে বরণ করেছি, আপনাদের সবাইকে ফুল দিয়ে বরণ করতে পারিনি, এই জন্য শেষে হয়তো আমরা একসাথে একটু চা খাবো। যদিও ওনাদের ফুল দিয়ে বরণ করানো হয়েছে, যদিও শক্তি চট্টোপাধ্যায় বহু আগেই বলে গেছেন, ফুলকে দিয়ে বড় বেশি মিথ্যে বলানো হয় বলেই ফুলের প্রতি আমাদের কোনো দুর্বলতা নেই, আমরা ভালোবাসি আগুনের ফুলকি, কেননা আগুন কখনো মানুষের মুখোশ হতে পারে না। সুতরাং আগুয়ান হয়ে আজকের এই মার্কেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। 586 কোটি টাকার জাতীয় বাজেট পূর্ব পাকিস্তান এর তৎকালীন অর্থমন্ত্রী নুরুল হুদা সাহেব দিয়েছিলেন আমাদের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএন হুদা, আর সেটা 786 কোটি টাকায় উন্নতি হয়েছিল তাজউদ্দিন সাহেবের হাত ধরে। সেই 700 কোটি টাকার বাজেটের বাংলাদেশ আজকে 7 লক্ষ কোটি টাকা। হ্যাঁ জি, কাউকে বললেন কিছু? তো যাই হোক, তো 7 লক্ষ কোটি টাকার বাজেটের বাংলাদেশ আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। আমাদের হয়তো আরো অর্জন থাকতে পারতো, হয়তো আরো কিছু থাকতে পারতো। রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা
ও অলমাইটি আল্লাহ, ফরগিভ আস ইফ উই ফল ইনটু এরর। আমরা যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ পাক আপনি আমাদেরকে মাফ করে দেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। Allah burdens not persons beyond his scopes. He gets that good deed, good reward what he earned. আল্লাহ সাধ্যের বাইরে কোনো দায়িত্ব কারো কাঁধে চাপান না। যে যে দায়িত্বের উপযুক্ত সেই দায়িত্বই তার উপরে চাপান। আমি এখন সরিষেশে আর 2 মিনিটে আপনাদের একটু বিরক্ত করব, যে নিয়ম অনুযায়ী যে আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন, স্পেশালি ডিসকাসেন্ট, আপনার একটা ফটো সেশন আমরা করি প্রধান অতিথির সাথে, এবং আমাদের 2 জন জায়ান্ট এমডি আমাদের এই মার্কেটের, হাইলি পেইড, হাইলি ডেভোটেড। হ্যাঁ, সরি আমি ভুল বলে বলছি। হ্যাঁ, প্লিজ হ্যাভ এ ফটো সেশন। আসেন, আপনারা আসেন, একসাথে ছবি তুলি। আমরা এখানে দাঁড়াই, আসেন। ডক্টর তারেক প্লিজ আসেন। জি, ফরাজ সাহেব আসেন। আমি ভুলে বলে ফেলছি এটা হাইলি পেজ। আসেন আমাদের, সত্য কথা বললে দোষ নাই, হ্যাঁ বলে মিথ্যা কথা জি। বললে একটু দোষ হতে পারে। আসেন, আপনারা চায়ের প্রস্তুতি নেন, হ্যাভ এ হাই টি, আপনাদের সাথে একসাথে করব আমরা ইনশাআল্লাহ। আমাদের ইডি সাহেবরা আসবে নাকি? ইডি সাহেবরা আসবেন নাকি? সাইফুর রহমান সাহেব প্লিজ আসেন না, প্লিজ জয়েন উইথ আস। আপনারাই তো ভাই মালিক পক্ষ, আসেন না ভাই, আসেন প্লিজ ব্রাদার, আসেন আসেন আসেন, এই যে আসেন না, আসেন প্লিজ জয়েন উইথ আস। আপনি ইডি সাহেবকে তো আমরা পাই না সবসময়। মাহবুবকে দেখলাম, আনোয়ার ভাই, আসেন, রিপন কুমার দেবনাথ, আসেন, আসেন, আসেন। সিসিবিএল হয়েছে, আবার সিএমএসএফ হয়েছে। হ্যাঁ, আসেন ডিএমডি সাহেব, আসেন, আপনি আসেন, রিপন কুমার তো আছে এখানে। আসেন প্লিজ আসেন। আমরা এই ছবিগুলি হয়তো থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এটা ইনশাল্লাহ আমরা এটা তুলি, প্লিজ। হ্যাঁ, বার ওদিকে আসতে পারেন, অসুবিধা, হ্যাঁ ঠিক আছে, আমরা এটা তুলি। থ্যাংক ইউ মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের ইডি মহোদয়রা, ওনারা নিজেরা এক একজন ইনস্টিটিউশন, ওনাদের কথা শুনতে পারলাম না, আমাদের কাছে এসেছেন, ধন্যবাদ। চলেন আমরা চা খাই, প্লিজ প্লিজ হ্যাভ এ জয়েন উইথ আস। আসসালামু আলাইকুম। আপনার জন্য এটা খুব, আমাদের জন্য দুঃখজনক। তারিখে আমাদের